আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা সবাই কেমন আছি? সবাই কেমন আছি? আজকের এই ক্লাসটি যে যেখান থেকে দেখছি সবাই একটু আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? সবাই একটু আমাকে বলবেন যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকে আজকে 7 তারিখ না, আমরা 8 ক্যাপশনে বোধহয় ভুলবশত 8 দিয়েছি। আচ্ছা, আজকে 7 ফেব্রুয়ারি। আজকের দিনে যে সকল চাকরির পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন সমাধান ক্লাস। আজকের দিনে যে সকল চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আমরা হাতে পেয়েছি সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করতে চাই আমাদের আজকের এই ক্লাসে। কাজেই আপনি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবেন এবং আমি আপনার কাছে প্রত্যাশা করব আপনি এই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আপনি এই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আমি একটু আপনার কাছে রিকোয়েস্ট করব যে আপনি এই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ড, কথা সবকিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে মিহিরজিকে পেজ থেকে যুক্ত হয়েছেন অনেকেই। হ্যাঁ, অর্ণব স্যার পেজ থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ক্লাস একটু দ্রুত শেয়ার করে দেই তো ভাই, দ্রুত শেয়ার করে দেই, একটু দ্রুত শেয়ার করে দেই। আমি এখনই শুরু করব। আজকে অনেকগুলো চাকরির পরীক্ষা হয়েছে আজকে শুক্রবার, যেমন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপনা পদ, যেটা গ্রামীণ ব্যাংকের আজকে প্রশ্নপত্র আমরা হাতে পেয়েছি। একটু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একটু সমাধান দেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, আমরা একটু অ্যান্সারও করার চেষ্টা করব যারা আজকের এই ক্লাসটা দেখছেন সবার উদ্দেশ্যে। দেখেন, 1 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নের দিকে তাকান। সবাই একটু প্রশ্ন নাম্বার 1-এর দিকে তাকায়। প্রশ্ন 1-এর দিকে তাকাই, কি বলছে? 1 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা? আচ্ছা, আমরা একটু অ্যান্সার হয়তো সবাই জানি, সংবিধান। তাহলে এই যে সংবিধান, সংবিধান নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে। সংবিধান একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধান মানে কি ব্রাদার? একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, বা আমরা একটা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল কি বলি? আমরা সর্বোচ্চ দলিল বলি, অথবা আমরা বলি একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধানটা হলো সংবিধান। তাহলে এই যে সংবিধানটা, এই সংবিধানের সাথে জড়িত যে সংখ্যা, সেই জড়িত সংখ্যা এসেছে। তাহলে আমরা জানি সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা কয়টা? সংবিধানের প্রস্তাবনা একটা। তার মানে একটা প্রস্তাবনা, কি বললাম? একটা প্রস্তাবনা। প্রস্তাবনা কয়টা আছে? একটা। একটা কি? প্রস্তাবনা। একটা কি ব্রাদার? প্রস্তাবনা। এবার আসেন 2, এই দুইটা সংবিধানের ভাষা। সংবিধানের ভাষা কয়টা? দুইটা, বাংলা এবং ইংরেজি ভাষা। কি ভাষা? বাংলা, বাংলা এবং ইংরেজি ভাষা। বাংলা আর কি ভাষা? ইংরেজি ভাষা। বাংলা এবং ইংরেজি ভাষা। আচ্ছা, এবার আসেন 4, সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি 4টা। সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, তাই না? তাহলে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। তাহলে মূলনীতি কয়টা? 4টা। আচ্ছা, এরপরে আসেন 7, সংবিধানের তফসিল। সংবিধানের তফসিল কয়টা? 7টা তফসিল আছে। আচ্ছা, এবার আসেন 11, সংবিধানের সংবিধানের ভাগ, সংবিধানের ভাগ বা অধ্যায় বা চ্যাপ্টার। সংবিধানের ভাগ, অধ্যায় বা চ্যাপ্টার কয়টা? 11টা। তাহলে সংবিধানের ভাগ, অধ্যায় বা চ্যাপ্টার কয়টা? 11টা। এবার আসেন সংবিধানের বৈশিষ্ট্য 12টা। বৈশিষ্ট্য কয়টা? বৈশিষ্ট্য 12টা। আচ্ছা, এবার আসেন 34, সংবিধান রচনা কমিটির সদস্য। রচনা কমিটির সদস্য, সংবিধান রচনা কমিটির সদস্য কতজন? 34 জন। কতজন? 34 জন। তাহলে একটা প্রস্তাবনা,
দুইটা ভাষা, চারটা মূলনীতি, 7টা তফসিল। একটা প্রস্তাবনা, দুইটা ভাষা, চারটা মূলনীতি, 7টা তফসিল, 11টা অধ্যায়, 12টা বৈশিষ্ট্য, 34 জন রচনা কমিটির সদস্য। এবার আসেন 93, সংবিধান হস্তলিখিত পৃষ্ঠা। হস্তলিখিত পৃষ্ঠা, সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা কয়টা? 93। এবার আসেন 108, স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা। স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা। স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা। স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা। এবার আসেন 153, সংবিধানের মোট অনুচ্ছেদ, মোট আর্টিকেল। তাহলে সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা? 153টি। মোট অনুচ্ছেদ কয়টা? 153। মোট অনুচ্ছেদ কয়টা ব্রাদার? 153টা। কয়টা অনুচ্ছেদ? 153 অনুচ্ছেদ। এবার আসেন 403, গণপরিষদের মোট সদস্য। সংবিধান গণপরিষদের মোট সদস্য ছিল কতজন? 403 জন। এখন দেখেন এই টাইপের প্রশ্ন অসংখ্যবার পরীক্ষায় এসেছে এবং আজকে এই যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপনা পদ 2025, আজকে 7 তারিখ ফেব্রুয়ারি মাসের এই যে প্রশ্নটা এসেছে, এটা একদম হুবহু রিপিট প্রশ্ন। এটা রিপিট প্রশ্ন, এই প্রশ্নে কোনো নতুনত্ব নেই। এটা কোন একটা জায়গা থেকে কপি পেস্ট মেরে দিয়েছে, হয় বিসিএস এ না প্রাইমারি কোন একটা জায়গায়, এটা বিগত সময়ে অসংখ্যবার এসেছে। তাহলে দেখেন সংবিধান রিলেটেড যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা দেখেছি। তাহলে আপনাকে সংবিধানের সাথে জড়িত সংখ্যা, সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, সংবিধানের অনুচ্ছেদ, সংবিধানের সংশোধনী, এই কয়েকটা জিনিস ভালো করে পড়তে হবে। আমি আপনাকে আজকের এই ক্লাসে খুব অল্প সময়ে সংখ্যা তত্ত্বে সংবিধান বা সংবিধানের সাথে জড়িত সংখ্যাগুলো একবার পড়ায় দিতে চাই। খেয়াল করেন, একটি প্রস্তাবনা, দুইটা ভাষা, চারটা মূলনীতি। একটা প্রস্তাবনা, দুইটা ভাষা, চারটা মূলনীতি। একটা প্রস্তাবনা, দুইটা ভাষা, চারটা মূলনীতি। 7টা তফসিল, 11টা অধ্যায়। 7টা তফসিল, 11টা অধ্যায়, 12টা বৈশিষ্ট্য। 34 জন রচনা কমিটির সদস্য। 34 জন রচনা কমিটির সদস্য। 34 জন রচনা কমিটির সদস্য। এরপরে আসেন 34 জনের পরে 93 হস্তলিখিত পৃষ্ঠা, 108টি স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা, 153টা সংবিধানের মোট আর্টিকেল, মোট অনুচ্ছেদ, 403 গণপরিষদের মোট সদস্য। গণপরিষদের মোট সদস্য। আরেকবার বলবো, রিভিশন করে নেন আমার সাথে। চাকরি প্রত্যাশী যে সকল ভাই আছেন, আপনাদেরকে আমরা আজকে কিন্তু দেখিয়েছি আমাদের এই ফাইনাল সাজেশন থেকে কমন কিন্তু শতভাগ কমন দেখিয়েছি আজকে। সো আমি কিন্তু এই ফাইনাল সাজেশনের সহযোগী লেখক এবং আজকের ক্লাস নিয়ে আমরা প্রশ্ন সমাধানের সাথে ব্যাখ্যা, একদম ডিপ লেভেলের ব্যাখ্যা করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আর যারা বই হাতে নিয়েছেন, বই হাতে নিয়ে আজকের এই সলভ ক্লাসটা করেন, অনেক হেল্পফুল হবে। আপনি চট করে এইটার সংবিধানের পৃষ্ঠাটা বের করে ফেলবেন, সূচিপত্র দেখে সংবিধানটা বের করে ফেলবেন, দাগ দিয়ে দেবেন এই টপিকটা পড়তে হবে আপনাকে, 3টা স্টার করে রাখবেন। কারণ এখন যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো সামনের পরীক্ষাগুলোতে এই টপিক থেকে প্রশ্ন হবে। সো আপনি স্টার মারেন এই ফাইনাল সাজেশন ধরে। তাহলে সংবিধানের সাথে জড়িত সংখ্যা আরেকবার বলবো, একটা প্রস্তাবনা, দুইটা ভাষা, চারটা মূলনীতি, 7টা তফসিল, 11টা অধ্যায়, 12টা বৈশিষ্ট্য, 34 জন রচনা কমিটির সদস্য, হস্তলিখিত পৃষ্ঠা 93টা, স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা 108টি, 153টা অনুচ্ছেদ, গণপরিষদের মোট সদস্য ছিল 403 জন। 403 জন। বলো প্রশ্ন নাম্বার 1 কনসেপ্ট ক্লিয়ার? প্রশ্ন নাম্বার 1 কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই টপিকটা এসেছে সংবিধানের অনুচ্ছেদ থেকে। এরপরে আসেন, আপনারা আমাকে অসংখ্যবার বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হবে কিনা। 2 নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ। দেখেন এই প্রশ্নের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পেয়েছি আজকের এই প্রশ্নে। আজকের এই প্রশ্নে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যায়। এর 1 নম্বর পরিবর্তনটাই এখান থেকে শুরু হয়েছে। বীর প্রতীকের উপাধি সংখ্যা কতজন? মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেছে কতজন? অর্থাৎ মুক্তিযুদ্ধের খেতাব থেকে একটা প্রশ্ন হয়েছে। টপিকটা কি? মুক্তিযুদ্ধের খেতাব। মুক্তিযুদ্ধের খেতাব। আমরা দেখেছি এই শেখ হাসিনা আমলে কিছু খেতাব প্রাপ্ত ব্যক্তিকে বাতিল করেছে, খেতাব বাতিল করেছে। এরকম ব্যক্তি ছিল 4 জন। আমরা জানি মোট খেতাবপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে 676 জন। এর মধ্যে 4 জনের খেতাব বাতিল হয়েছিল, বাতিল করে 672 জন রেখেছিলেন।
কিন্তু আজকের এই প্রশ্নে আমরা দেখেছি যে হাসিনা সময়ের যে খেতাবগুলো বাতিল হয়েছে এটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ওটাকে গ্রহণযোগ্যতা আর নিচ্ছে না। এই জন্য আজকের এই প্রশ্নটা এসেছে। দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম এই বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম এটা মনে রাখার একটা টেকনিক আছে। দেখেন, আমি বলেছিলাম বীর, বীর উবিপ্র, বীর উবিপ্র, বীর উবিপ্র, বীর উবিপ্র। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এটা খেতাবপ্রাপ্ত প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। আপনাকে প্রশ্ন করতে পারে যে খেতাবের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনটা, এটা বলতে পারে। একই সাথে এই টেকনিক দিয়ে আপনি মনে রাখবেন ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে দেখেন, বীর শ্রেষ্ঠ 7 জন। এবার আসেন বীর উত্তম, এই বীর উত্তম হচ্ছে 68 জন। কতজন? 68 জন। বীর বিক্রম, বীর বিক্রম হচ্ছে 175 জন। কতজন? 175 জন। আর বীর প্রতীক, সর্বশেষ বীর প্রতীক 426 জন। আগে এখান থেকে বাদ দিয়েছিল দুইজনকে বাদ দিয়েছিল, আগে 424 ছিল। দেখেন অপশনে কোথাও 424 নেই, অপশনে কোথাও 424 নেই। 7 জন বীর শ্রেষ্ঠ, এরপরে বীর উত্তম 68 জন, এরপরে 124 জন তো নাই, ওটা বাদ। তাহলে এর মধ্যে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে 426 জন। তার মানে সাম্প্রতিক সময়ে যে পরীক্ষার প্রশ্নগুলো আসবে এটার কিছু ব্যতিক্রম ধর্মী, মানে এই সময়ে সরকার যেগুলো বাতিল করেছে, যেগুলো কিছু করেছে, এগুলো কিন্তু আর আসবে না। কাজে একটু ভালো করে দেখে রাখবেন। ওকে, কাজে এটা ভালো করে একটু দেখবেন। আমি আপনাদেরকে আজকে একটু আলোচনা করে দিব, আপনি খেয়াল করেন। তার মানে আপনি একটু টপিকের মধ্যে দাগ দেন, ফাইনাল সাজেশনটা নিয়ে আপনি মুক্তিযুদ্ধের খেতাবের পাশে একটা 3টা স্টার দিয়ে রাখেন। তার মানে মুক্তিযুদ্ধ টপিক পুরোটা আপনাকে পড়তে হবে। ওকে, ওকে, 2 নম্বর প্রশ্ন ডান। 3 নম্বর প্রশ্নে আসেন। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে? 3 নম্বর প্রশ্ন, কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? খেয়াল করেন, আপনি বিসিএস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষায় একটা টপিক আসে, সেই টপিকটা হচ্ছে সম্পদ। বাংলাদেশের সম্পদ থেকে, সেই কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, মানে অনেক কিছু সম্পদ যেগুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন হয়। আজকের এই প্রশ্নটা একইভাবে সম্পদ নিয়ে প্রশ্ন হয়েছে। আমরা বিগত সময়ে দেখেছি কৃষিজের ধান, পাট, চা এগুলো নিয়ে প্রশ্ন হতে, কিন্তু আজকের গ্রামীণ ব্যাংকের এই কেন্দ্র ব্যবস্থাপনার পদে আজকের পরীক্ষায় প্রশ্ন হয়েছে কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? অ্যান্সার করেন তো ভাই, এটা আপনাদের সবার পারা উচিত। কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? এটা আপনাদের সবার পারা উচিত, এই কোশ্চেনটা সবার পারা উচিত এই প্রশ্নটা। দেখেন, বাংলাদেশ কি ষড় ঋতুর দেশ না ভাই? তাহলে বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ, তাই তো? আচ্ছা, তার মানে বাংলা সনে মাস কয়টা? 12টা মাস। তাহলে 12টা মাস, এই 12টা মাসকে আমরা 6টা ঋতুতে ফেলি, নাই নয় কি? 6টা ঋতুতে ফেলি। তাহলে দেখেন, খেয়াল করেন, হেমন্তকাল, হেমন্তকাল কোনগুলা? কার্তিক এবং অগ্রহায়ণ। তাহলে কার্তিক এবং অগ্রহায়ণ নিয়ে কি কাল? হেমন্তকাল, হেমন্তকাল। আচ্ছা, আপনারা শরৎকাল বলেন তো কোনটা? তাহলে ভাদ্র, ভাদ্র এবং আশ্বিন মাস নিয়ে শরৎকাল। এই ভাদ্র এবং আশ্বিন মাস নিয়ে কি? শরৎকাল, তাই না? শরৎকাল। আচ্ছা, এরপরে আসেন ফাল্গুন, চৈত্র মাস। ফাল্গুন আর চৈত্র মাস নিয়ে কি? বসন্তকাল না? তাহলে এই যে ফাল্গুন আর চৈত্র মাস নিয়ে কি? বসন্তকাল। আমরা অ্যান্সার পেয়ে গেছি, হেমন্তকাল বলছে। তাহলে হেমন্তকাল কার্তিক এবং অগ্রহায়ণ। আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলে দেই, দেখেন, দেখেন আমরা বিগত সময়ের প্রশ্নের মধ্যে কিন্তু একটা পেয়েছিলাম যে মানে পহেলা অগ্রহায়ণ, পহেলা অগ্রহায়ণ কৃষি দিবস। আমরা পেয়েছি না? এই প্রশ্নটা অনেকবার পড়েছি না, যে কৃষি দিবস কবে? এই যে পহেলা অগ্রহায়ণ, অগ্রহায়ণ ফসল কাটার ঋতু সময়, এই সময়টাতে। তাহলে দেখেন, কৃষির সাথে সম্পদের সাথে রিলেটেড টপিক। আপনি ধরেন মিহির জেকে ফাইনাল সাজেশন ধরে কৃষির সাথে এই চ্যাপ্টারটা 3টা স্টার মারেন, মেরে এই চ্যাপ্টারটা পড়বেন আপনি, সামনে যদি আপনার কোনো পরীক্ষা থাকে। আসেন, 3 পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন 4 নাম্বার প্রশ্ন দেখি। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন বলছে কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? এটাও রিপিট প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন করালাম সবগুলাই রিপিট, সবগুলাই রিপিট। তার মানে এই টপিকটা এসেছে নদ নদী থেকে, নদ নদী থেকে। নদ নদী, খেয়াল করেন, গোমতী নদী কোথায়? কুমিল্লা। কুমিল্লা দিয়ে নদী, যে নদীটা গোমতী নদী, কুমিল্লা। আচ্ছা, মহানন্দা
মহানন্দা নদী, দেখেন এটা হচ্ছে শাখা নদী, পদ্মার একটা উপনদী, শাখা নদী এটা। আচ্ছা, এরপরে আসেন কর্ণফুলী, বাংলাদেশের খরস্রোতা নদী। কর্ণফুলী নদী খরস্রোতা নদী। দেখেন হালদা নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, তাই না? এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। তাহলে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের নাম কি? হালদা। হালদা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। ওই যে পোনা পোনা মানে কার্প পোনা আছে না, কার্প পোনা রেনুর যে চাষ হয়, হালদা নদী। আচ্ছা, এইখানে এই হালদা হালদা নদীটার উৎপত্তি কোথায়? আমি নদ নদী নিয়ে একটা ক্লাস নিয়েছি 3 ঘন্টা ব্যাপী। আমার ইউটিউব চ্যানেলে আপনি নদ নদীর ক্লাসটা পাবেন। এই ক্লাস করলে জীবনে নদ নদী নিয়ে আপনি ভুল করবেন না। আপনি একটু দেখে আসবেন অর্ণব স্যার ইউটিউব চ্যানেল থেকে। দেখেন হালদা হালদা নদীর উৎপত্তি হয়েছে খাগড়াছড়ির বাদনাতলি পাহাড় থেকে। কোথা থেকে? খাগড়াছড়ির, এটা উৎপত্তি খাগড়াছড়ির বাদনাতলি, এই যে খাগড়াছড়ির বাদনাতলি পাহাড় থেকে হালদা নদীর উৎপত্তি। এটা উৎপত্তি হয়েই বাংলাদেশের জলসীমায় এটা শেষ হয়ে গেছে। তাহলে উৎপত্তি এবং জলসীমায় শেষ যে নদীটা উৎপত্তি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশে এটা সমাপ্তি ঘটেছে, সেই নদীটার নাম হচ্ছে হালদা। আমি ক্লাসে পড়াই, কখনো কোনো কারণে যদি এই কোশ্চেন দেয় উৎপত্তি এবং সমাপ্ত নদী, তাহলে অবভিয়াসলি অ্যান্সার হবে হালদা। যদি অপশনে হালদা না থাকে তাহলে আপনি সাঙ্গু দাগাতে পারবেন। হালদা না থাকলে সাঙ্গু। আপনি আমার মিহির ফাইনাল সাজেশন বইটার নদ নদীর চ্যাপ্টারে যান, দেখেন এই লাইনটা পাবেন এবং ব্রেকেট আমি লিখে দিয়েছি, হালদা না থাকলে সাঙ্গু দিবেন। তাহলে অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে হালদা নদী। নদ নদী নিয়ে এবার আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়েছে। দেখেন কিভাবে হয়েছে। তেবাগা খামার, আমরা তেবাগা আন্দোলনের কথা শুনেছি। তেবাগা আন্দোলনের জনক হচ্ছে হাজী দানেশ, হাজী মোহাম্মদ দানেশ, তেবাগা আন্দোলনের জনক। এই তেবাগা আন্দোলনের নেত্রী হচ্ছেন ইলা মিত্র। তেবাগা আন্দোলনের নেত্রীকে ইলা মিত্র। ফসলের জমির 3 ভাগ, খেয়াল করেন, ফসল উৎপাদনের 3 ভাগ হবে, এর মধ্যে 2 ভাগ পাবে বর্গা চাষি আর 1 ভাগ পাবে জমির মালিক যে সে, তাই না? তাহলে তেভাগা আন্দোলন। এই তেভাগা আন্দোলন পরবর্তীতে 1972 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে আসলেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নতুন উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগটা হচ্ছে তিনি একটা তেভাগা খামার করেছিলেন 1974 সালের দিকে। সেই প্রশ্নটা এসেছে, তেবাগা খামার কত সালে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের 1974 সালে। এবং এই এই যে প্রকল্পটা আছে, এটারই আরেকটা কিন্তু প্রকল্প হলো, মানে একই ধরনের প্রকল্প কিন্তু নিয়েছে সরকার পরবর্তীতে, যে একটি বাড়ি একটি খামার প্রকল্প। এগুলো কিন্তু সমসাময়িক পরে, যদিও অনেক বছর পরে নিয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প। তাহলে দেখেন তেবাগা আন্দোলনের সাথে রিলেট করে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে প্রশ্ন এসেছে বেসিক অ্যাফেয়ার্স। এটা কিন্তু কোনো সাম্প্রতিক প্রশ্ন নয়, এটা একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের বেসিক অ্যাফেয়ার্স। ফাইনাল সাজেশনের মধ্যে আছে কিন্তু টপিক আলোচনা। ওকে, এরপরে আসেন 6 নম্বর কোশ্চেন। দেখেন একদম পিওর সাম্প্রতিক বাট রিপিট, একদম পিওর সাম্প্রতিক প্রশ্ন কিন্তু রিপিট প্রশ্ন। একদম পিওর সাম্প্রতিক প্রশ্ন এটা, কিন্তু রিপিট প্রশ্ন। সাম্প্রতিক কিন্তু রিপিট। ভাই এটা কি কথা বললেন? সাম্প্রতিক কেমনে রিপিট হইল? দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো জানুয়ারি মাসের 25 তারিখে। 25 তারিখ জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটাই দিয়েছে। কেমনে দিয়েছে খেয়াল করেন, যারা আমার এই ক্লাস করেছেন তারা হয়তো জানবেন। জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, চিত্রকর্মের নামটা কি? চিত্রকর্মের নাম উন্নত মমশিল। তাহলে এই যে রংপুরে যে চিত্রকর্মটা, মানে রংপুরে যে শিল্পটা করেছে চির উন্নত শিল মমশিল, সেটার মানে ভাস্কর বা অঙ্কন কে করেছে? এটা কে বানিয়েছে? এই যে শহীদ কবির। কে বানিয়েছে? শহীদ কবির। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এই যে জানুয়ারি মাসের 25 তারিখে যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন। বুঝাইতে পারলাম? এই কোশ্চেন। তাহলে আমাকে একটু বলেন, এই যে 6 নম্বর প্রশ্ন, আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি চাকরির অ্যাডমিশন শিক্ষার্থী এবং মানে অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে বললাম যে দেখেন প্রশ্ন সাধারণ জ্ঞান সব এক, মানে সাইকোলজিটা এক, গতানুগতিক যে রিসেন্ট যে সাম্প্রতিক গুলো আসছে এগুলো ভালো করে দেখেন, এগুলো থেকে কমন চলে আসবে। ওকে, তাহলে জুলাই বিপ্লব নিয়ে একটা প্রশ্ন আমরা পেলাম।
ওকে, এরপরে আসেন 7 নম্বর প্রশ্ন। খেয়াল করেন 7 নম্বর প্রশ্ন, কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? দেখেন, আন্দোলন বিপ্লব নিয়ে প্রশ্ন, আন্দোলন বিপ্লব নিয়ে প্রশ্ন, আন্দোলন বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে। আমরা এই সাম্প্রতিক সময়ে অনেকগুলো পরীক্ষায় দেখলাম যে আন্দোলন বিপ্লব নিয়ে প্রশ্নগুলো একটু বেশি আসছে। হয় আন্তর্জাতিক বিভিন্ন আন্দোলন দিচ্ছে, না হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলন দিচ্ছে, আর অন্যথায় জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন দিচ্ছে। তার মানে ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলন দেখেন, ফরজ কাজ, ফরজ কাজ মানে অবশ্য পালনীয়, হ্যাঁ, অবশ্য অবশ্য পালনীয় যে কাজগুলা, পালনীয়, অবশ্য পালনীয় যে কাজগুলো আছে, এই কাজ করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে ব্যক্তিটা এই আন্দোলন গড়ে চলেছিলেন তার নাম হচ্ছে হাজী শরীয়ত উল্লাহ। ফরাইজি আন্দোলন, এই ফরাইজি আন্দোলনের জনক বা প্রবক্তা বা প্রবাদ পুরুষ হচ্ছে হাজী শরীয়তুল্লাহকে, হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি আন্দোলনের কেন্দ্রবিন্দুটা ছিল কোথায়? ফরিদপুর। এই ফরাইজি আন্দোলনের কেন্দ্রবিন্দুটা ছিল কোথায়? ফরিদপুর। তো হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে তার যে ছেলে দুদু মিয়া, হাজী শরীয়তুল্লাহ মৃত্যুর পরে তার যে ছেলে দুদু মিয়া, ছেলে দুদু মিয়া, এই দুদু মিয়া কি করলেন? এই ফরাইজি আন্দোলন, এটা তো একটা ধর্মীয়, এটা একটা ধর্মীয় সংস্কার আন্দোলন, এটা একটা ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল। তো হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে তার ছেলে দুদু মিয়া এটাকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়। কি দেয়? রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়, রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়। এবং এই দুদু মিয়া তখন একটা উক্তি করেছিলেন, বলেছিলেন জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। এই কোশ্চেনটাও দেয় যে জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। এই কথা কে বলেছিলেন? দুদু মিয়া বলেছিলেন। কে বলেছিলেন? দুদু মিয়া। আর ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? হাজী শরীয়ত উল্লাহ, হাজী শরীয়ত উল্লাহ। তিতুমির, তিতুমির নির্মাণ করেছিলেন বাঁশের কেল্লা, বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে বানিয়েছিলেন তিতুমির। ইংরেজদের বিরুদ্ধে প্রথম প্রথম অস্ত্র ধরে শহীদ হন যে ব্যক্তি, তার নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী, তিতুমির যিনি। আচ্ছা, এই তিতুমির বাঁশের কেল্লা এটা ধ্বংস করেন কর্নেল স্টুয়ার্ট, যিনি, যার নির্দেশে, তার নাম হচ্ছে কর্নেল স্টুয়ার্ট, কর্নেল স্টুয়ার্ট, কর্নেল স্টুয়ার্ট। ওকে, আমরা এই, তার মানে এই টপিকটা হচ্ছে বাংলায় বিভিন্ন সংস্কার যে আন্দোলনগুলো আছে, বাংলায় বিভিন্ন সংস্কারমূলক যে আন্দোলনগুলো আছে, যে বিপ্লবগুলো হয়েছে, সেগুলো দেখবেন ফাইনাল সাজেশনে দেয়া আছে। তিতুমিরের আন্দোলন, বারাসাত আন্দোলন, শরীয়তুল্লাহর আন্দোলন, ফরাইজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ দেয়া আছে। আপনি একটু ভালো করে পড়বেন, 3টা স্টার মারেন এই টপিকটা, 3টা স্টার মারেন, 3টা স্টার মেরে টপিকটা পড়েন। আজকের ক্লাস কোনোভাবে আপনি মানে ফেলে চলে যায় না, তাহলে কিন্তু অনেক মিস করবেন। এরপরে আসুন 8 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংক থেকে আবার প্রশ্ন হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাহিরে প্রথম কোন দেশ চালু করে? এটাও রিপিট প্রশ্ন, এই প্রশ্নটাও রিপিট। আমি আপনাকে মিহিরজিকে বই ধরে, এই বই ধরে গ্রামীণ ব্যাংকে যাবেন, দেখবেন এটা রিপিট প্রশ্ন আসছে বিগত সময়ে, এটাও রিপিট প্রশ্ন। দেখেন, গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংক 1976 সালে প্রতিষ্ঠা হয়। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের কোথায়? চট্টগ্রামের জোবরা গ্রামে, জোবরা, চট্টগ্রামের জোবরা গ্রামে। এবং 1983 সালে এই গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে ব্যাংক হিসেবে তার যাত্রাটা শুরু করে। তাহলে গ্রামীণ ব্যাংক কি দেয়? ক্ষুদ্র ঋণ দেয়, অর্থাৎ কোনো আমানত জামানত কোনো কিছু না রেখে মানুষ যদি ঋণ চায় তাহলে সে ঋণটা দেয় গ্রামীণ ব্যাংক, তাই না? গ্রামীণ ব্যাংক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক, গ্রামীণ ব্যাংক, গরিবের ব্যাংকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় কি? গরিবের ব্যাংকার। ওকে, তাহলে দেখেন, এই যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে একটা দেশ আছে জাপান, জাপান এই ক্ষুদ্র ঋণটা চালু করেছে, একটা দেশ জাপান ক্ষুদ্র ঋণ চালু করেছে গ্রামীণ ব্যাংকের আদলে। আচ্ছা, এরপরে আসেন, মালয়েশিয়া একটা দেশ আছে যে কিনা বাংলাদেশের বাইরে প্রথম এই গ্রামীণ ব্যাংকের ধারণা দিয়েছিল, বাংলাদেশের বাইরে। তাহলে বাংলাদেশের বাইরের প্রথম যে দেশ গ্রামীণ ব্যাংকের ধারণা দেয় তার নাম হচ্ছে মালয়েশিয়া। কোন দেশ? মালয়েশিয়া। তাহলে টপিক এসছে গ্রামীণ ব্যাংক থেকে, আপনারা একটু গ্রামীণ ব্যাংক নিয়ে একটু ভালো করে পড়বেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে ভালো করে পড়বেন। আসেন, 3টা স্টার মেরে রাখেন সাম্প্রতিক তথ্য। এবার আসেন ভৌগোলিক অবস্থান, এই প্রশ্নটা এসেছে, এই কোশ্চেনটা এসেছে কোথা থেকে ভাই? এই কোশ্চেনটা কোত্থেকে এসছে? এই যে প্রশ্নটা এসেছে, এটা এসেছে ভৌগোলিক, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সীমানা থেকে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সীমানা থেকে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি ভারতের সাথে আমাদের যে দাঙ্গা বিএসএফ হচ্ছে, তাই না? এবং এটাও রিপিট প্রশ্ন, বাংলাদেশের সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমানা আছে, স্থল সীমান্ত রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের টোটাল কতটি স্থল সীমান্ত রয়েছে? আপনারা একটু চেষ্টা করবেন অ্যান্সার করার জন্য কমেন্টে। দেখেন, মোট সীমান্তবর্তী জেলা, মোট সীমান্তবর্তী জেলা, মোট সীমান্তবর্তী জেলা, মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এটা আমরা সবাই জানি। মোট সীমান্তবর্তী জেলা 32টা। কয়টা? 32টা। এই যে 32টা জেলা আছে, এই যে 32টা জেলা আছে, এই 32টা জেলার মধ্যে থেকে ভারতের সাথে সীমানা আছে 30টা জেলা। ভারতের সাথে কয়টা? ভারতের সাথে সীমানা, ভারতের সাথে সীমান্তবর্তী জেলা বাংলাদেশের কয়টা? 30টা। কয়টা? 30টা। আচ্ছা, আর এইদিকে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কয়টা? মিয়ানমার, মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কয়টা? 3টা। কয়টা? 3টা। এই যে সীমান্তবর্তী জেলাগুলো আছে, এটাকে আমরা একটা টেকনিক দিয়ে আমি ক্লাসে পড়াই, সেটা কি? বরাক। কি বললাম? বরাক। এই সীমান্তবর্তী জেলাগুলোকে মনে রাখার টেকনিক হচ্ছে বরাক। এই ব থেকে হলো বান্দরবান, ব থেকে কি? বান্দরবান। আর এই রা থেকে হলো রাঙ্গামাটি, রাঙ্গামাটি। আর এই ক থেকে হলো কক্সবাজার। বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। খেয়াল করেন, আমরা আরেকটা টপিক এখানে পড়াই, পার্বত্য চট্টগ্রামের জেলা পড়াই। কি পড়াই? পার্বত্য চট্টগ্রাম জেলা। দেখেন, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টা। কয়টা? 3টা। মনে রাখার টেকনিক হচ্ছে খাবার। এই মুহূর্তে ম্যাপ দেখাচ্ছি না, আমি ম্যাপ দেখিয়ে পড়াই আপনাদেরকে। শুধু বললাম খাবার। খা থেকে হচ্ছে খাগড়াছড়ি, খা থেকে হচ্ছে খাগড়াছড়ি। ব থেকে হলো বান্দরবান, বান্দরবান। আর রা থেকে হলো রাঙ্গামাটি, 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 খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। তাহলে এবার আরেক টাইপের প্রশ্ন এখানে দেয়। সেই টাইপের প্রশ্নটা কি? যে মিয়ানমারের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কতটি জেলার সীমানা আছে? আরেকটা প্রশ্ন এমন যে মিয়ানমারের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কতটি জেলার সীমানা আছে? তাহলে আমরা জানি এই রাঙ্গামাটিটা পার্বত্য চট্টগ্রামের জেলা, এই বান্দরবানটা পার্বত্য চট্টগ্রামের জেলা, কিন্তু কক্সবাজারটা পার্বত্য চট্টগ্রামের জেলা না। তার মানে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টা। এই 3টা জেলার মধ্যে 2টা জেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামীয় জেলা, একটা হলো রাঙ্গামাটি আর একটা হচ্ছে বান্দরবান, কিন্তু কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের জেলা না। তাহলে এখানে আরেক টাইপের প্রশ্ন আসে, সেটা কেমন? সে প্রশ্নটা হলো পার্বত্য চট্টগ্রামের জেলা না, পার্বত্য চট্টগ্রামের জেলা না, কিন্তু মিয়ানমারের সাথে সীমানা রয়েছে, তার নাম হলো কক্সবাজার। পার্বত্য চট্টগ্রামের জেলা না, কিন্তু মিয়ানমারের সাথে সীমানা আছে, ওই যে কক্সবাজার। আরেকটা প্রশ্ন আসে যে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্তযুক্ত জেলা কোনটা? অ্যান্সার হবে রাঙ্গামাটি, কারণ এই রাঙ্গামাটি হচ্ছে কমন, ভারতের সাথেও আছে, মিয়ানমারের সাথেও আছে, কমন। যে কারণে এখানে 32টা বললাম, কারণ এখানে 30, এখানে 30 আর ওখানে 3, 33টা হওয়ার কথা, হলো না, কারণ একটা হলো কমন, সেটা হলো রাঙ্গামাটি জেলা। আমি আশা করি 9 নম্বর কোশ্চেনটার কনসেপ্ট পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়েছে। 9 নম্বর কোশ্চেনের কনসেপ্ট পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে আসেন 10 নম্বর প্রশ্নের দিকে একটু আলোচনা করতে চাই, এবং এই প্রশ্নটা, এটা একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন, একই সাথে এটা আপনাকে অনুধাবনমূলক কোশ্চেন। আপনি যদি আমাকে বলেন অর্ণব স্যার এই কোশ্চেন হুবহু কমন দেখান, তাহলে এই প্রশ্ন কখনো হুবহু কমন দেখানোর সুযোগ নেই, সুযোগ নেই এই প্রশ্ন কমন দেখানোর, হুবহু এই প্রশ্ন কমন দেখার সুযোগ নেই। কিন্তু এই প্রশ্নটা পড়তে হবে, একটু পড়েন কি বলছে, পড়েন একটু কি বলছে প্রশ্নটা, পড়েন ভাই, প্রশ্নটা একটু পড়েন, দেখেন অ্যান্সার করার চেষ্টা করেন, কোশ্চেনটা পড়েন, অ্যান্সার করার চেষ্টা করেন, প্রশ্নটা পড়েন এবং অ্যান্সার করার চেষ্টা করেন। কি বলছে প্রশ্নটা? প্রশ্নটা কি বলছে? যে বিপুল জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তা সংস্থান বৃদ্ধি, প্রযুক্তির জ্ঞানের বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মনোন্নয়নের জন্য কোনটা প্রত্যক্ষভাবে জড়িত? তাহলে এই প্রশ্নটা আমাকে একটু বলেন তো, অ্যান্সার কি হবে? চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন, বা আজকে পরীক্ষা দিয়েছেন এমন কেউ যদি থাকেন একটু কমেন্ট করবেন। আজকে পরীক্ষা দিয়েছেন এমন কেউ যদি থাকে আমাকে একটু কমেন্ট করবেন। দেখেন, কর্মসংস্থান বৃদ্ধি, তাহলে এই যে কর্মসংস্থান বৃদ্ধি, এটা কি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়? তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পেলে মানুষের আয় বাড়ে, তাই না? আয় বাড়ে, দারিদ্রতা কমে। কর্মসংস্থান বৃদ্ধি হলে কি হয়? মানুষের আয় বাড়ে, দারিদ্রতা কমে। আচ্ছা, কর্মসংস্থান যদি বৃদ্ধি হয় তাহলে উৎপাদনশীলতাও কিন্তু বাড়ে। কি বাড়ে? উৎপাদনশীলতা বাড়ে এবং প্রবৃদ্ধি হয়।
আচ্ছা, তাহলে কর্মসংস্থান বৃদ্ধি অর্থনীতির উন্নয়নের সাথে জড়িত। এবার আসেন জীবনযাত্রার মান উন্নয়ন যেটা, তাহলে একটা দেশের উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যটাই হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাই না? অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এগুলোর সুযোগ করা, এগুলোর সুযোগ সৃষ্টি করা, এগুলো যেন মানুষের হাতের মুঠোয় থাকে। তার মানে জীবনযাত্রার মান উন্নয়ন মানে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। তাহলে দেখেন আলটিমেটলি আমরা কি বলতেছি, একটা দেশের মানে কর্মসংস্থান বৃদ্ধি করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা, তারপরে হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি বাড়ানো, এই সবগুলো বাড়লেই কি হবে, একটা দেশের অর্থনৈতিক মানে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তার মানে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞানের বিকাশ, জীবনযাত্রার মানের উন্নয়ন এগুলো প্রত্যক্ষভাবে কিসের সাথে জড়িত? ওতপ্রোতভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে জড়িত। অর্থনৈতিক অনুধাবনমূলক প্রশ্ন ছিল আজকের এই পরীক্ষায়। আমাকে একটু বলবেন ভাই, যারা দেখছেন 10-এর ক অ্যান্সার করছে, 10-এর ক। আজকের পরীক্ষা কেউ কি দিয়েছেন? এখানে এমন কেউ আছেন যে আজকে পরীক্ষা দিয়ে এসেছেন, আজকে পরীক্ষা দিয়ে এসেছেন, ক্লাস করছেন? এমন কেউ যদি থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে পরীক্ষা দিয়ে এসেছেন, ক্লাস করছেন, এমন কেউ যদি থাকেন কোনো ভাই, তাহলে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, 10-এর পরে আসেন 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা সুশাসন নিয়ে এসেছে। সুশাসন, সুশাসন, সুশাসনের মূল ভিত্তি কি? গণতন্ত্র, আমলাতন্ত্র, নৈতিক মূল্যবোধ, আইনের শাসন। সুশাসনের মূল ভিত্তিটা কি ভাই? সুশাসনের মূল ভিত্তিটাই হচ্ছে আইনের শাসন। সুশাসন নিয়ে আমরা বিসিএস এর প্রশ্ন দেখি, সুশাসন, তাহলে সুশাসনের মূল ভিত্তি কি? আইনের শাসন। সুশাসন নিয়ে কিন্তু আমাদের দেয়া আছে, আমাদের সাজেশনে আমরা সুশাসন নিয়ে অনেক কিছু তথ্য কিন্তু দিয়েছি। আপনারা যারা সাজেশনটা পড়েছেন তারা হয়তো হয়তো তারা আপনারা দেখে থাকবেন। আমি জানি না আপনারা পুরো বইটা সুন্দর করে পড়েন কিনা, আমার আসলে ধারণা নেই। তারপর আমি আপনাদেরকে বলি যে সাজেশনটা ভালো করে দেখবেন। দেখেন সাজেশনের পৃষ্ঠা 81, 81 নম্বর পৃষ্ঠায় কিন্তু আমি এইগুলো জিনিসগুলো দিয়ে দিয়েছি যে সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ। দেখেন বিভিন্ন সংস্থার মতে সুশাসনের উপাদান ইউএনডিপির মতে হচ্ছে 9টা, জাতিসংঘের তথ্য মতে 8টা, বিশ্বব্যাংকের তথ্য মতে হচ্ছে 6টা। তাহলে প্রশ্ন আসে মাঝে মাঝে যে সুশাসনের মূল উপাদান কয়টা? কখনো মেনশন করে দেয় ইউএনডিপি অনুযায়ী, কখনো জাতিসংঘ, কখনো বিশ্বব্যাংক, তবে বিশ্বব্যাংকেরটা বেশি আসে। তাহলে এরপরে দেখেন সুশাসনের কিছু জিনিস আছে, যেমন সুশাসনের লক্ষ্য জনগণের জনকল্যাণ ও মৌলিক স্বাধীনতা উন্নয়ন। সুশাসনের মূল চাবিকাঠি হচ্ছে জবাবদিহিতা। আচ্ছা, সুশাসনের চালিকা শক্তি হচ্ছে স্বচ্ছতা। সুশাসনের প্রাণ হচ্ছে গণতন্ত্র। আর সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, যা সভ্য সমাজের মানদণ্ড। দেখেন 81 পৃষ্ঠায় এই বক্সের মধ্যে কিন্তু দেয়া আছে। তাহলে সুশাসন নিয়ে 2 লাইন লিখেছি, সেখান থেকে একটা প্রশ্ন কমন আসছে। ওকে, সুশাসন। এরপরে আসেন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটা? গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক নিয়ে 3 থেকে 4-5টা প্রশ্ন কিন্তু চলে আসছে। গ্রামীণ অন্তত 4 থেকে 5টা। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কি? আমানত গ্রহণ করে না, গ্রামীণ ব্যাংক আমানত গ্রহণ করে না। এরপরে মুদ্রা বাজার উন্নয়ন করেন না, মুদ্রা বাজার না। পুঁজিপতিদের ঋণ দেন না। গ্রামীণ ব্যাংক হচ্ছে গরিবদের ব্যাংক, যারা কোনো আমানত জামানত কোনো কিছু রাখে না। তাহলে আমানত ছাড়া ঋণ প্রদান, ক্ষুদ্র ঋণ দেয় কে? গ্রামীণ ব্যাংক। তাহলে আমানত ছাড়া ক্ষুদ্র ঋণ প্রদান করে কে? গ্রামীণ ব্যাংক। কে করে? গ্রামীণ ব্যাংক। তার মানে 11-12 নম্বর অ্যান্সার হচ্ছে আমানত ছাড়া ক্ষুদ্র ঋণ প্রদান। আচ্ছা, এরপরে আসেন একটা সংস্থা নিয়ে প্রশ্ন আসছে, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থা, আপনি দাগ দেন, এই কোশ্চেনটা খুবই সহজ। আপনি দাগ দেন, সংস্থা আপনাকে পড়তে হবে। তাহলে আপনি একটু দাগ দেন, সংস্থা আপনাকে পড়তে হবে। তাহলে আইএলও এর সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড। এই জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর, সম্মেলনের শহর বা সিটি অফ কনফারেন্স, সিটি অফ কনফারেন্স। এখানে আইএলওর সদর দপ্তর, এখানে ডাব্লিউআইপিও এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। ডাব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর রয়েছে। আচ্ছা, এরপরে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর রয়েছে। হ্যাঁ, জাতিসংঘের সদর দপ্তর।
তাহলে সংস্থার সদর দপ্তরগুলো ভালো করে একটু পড়তে হবে আপনাকে, এবং ওই সংস্থায় বাংলাদেশের অবস্থান কততম সেটা ভালো করে দেখবেন। আচ্ছা, এরপরে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ রিলেটেড দেখেন, সংস্থা নিয়ে দুইটা প্রশ্ন হয়েছে। জাতিসংঘ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা হয়? 1945 সালের 24 অক্টোবর। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয় আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ জাতিসংঘ তখন 51টা দেশ নিয়ে, কয়টা দেশ নিয়ে? 51টা দেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। আর এই যে জাতিসংঘ যাত্রা শুরু করলো 1945 সালের 24 অক্টোবর, এই 24 তারিখটাই হচ্ছে জাতিসংঘ দিবস বা ইউএন দিবস। বর্তমানে জাতিসংঘের মোট সদস্য দেশ 193টা। কয়টা দেশ? 193টা সদস্য দেশ। আর এই জাতিসংঘের সদর দপ্তর কোথায় আছে? জাতিসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। আর জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় আছে? ইউরোপীয় সদর দপ্তর কোথায় আছে? ইউরোপীয় সদর দপ্তর রয়েছে জেনেভা। ইউরোপীয় সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। খেয়াল করো, জাতিসংঘের ভেটো পাওয়ারের দেশ হচ্ছে 5টা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। জাতিসংঘের ভেটো পাওয়ারের দেশ হচ্ছে 5টা, বা স্থায়ী সদস্য দেশ 5টা। কয়টা? 5টা। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ 5টা। জাতিসংঘের মোট ভাষা হচ্ছে 6টা। জাতিসংঘের মোট ভাষা কয়টা? জাতিসংঘের মোট ভাষা হচ্ছে 6টা। এর মধ্যে কার্যকরী ভাষা হচ্ছে 2টা। কার্যকরী ভাষা হচ্ছে 2টা, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা। ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষা। আর এই জাতিসংঘের সবচেয়ে বেশি চাঁদা দেয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সবচেয়ে বেশি চাঁদা দেয়, এবং দ্বিতীয় চাঁদা দেয় সবচেয়ে বেশি চায়না। আর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পেয়েছে 1974 সালে। কত সালে? 1974 সালে সদস্যপদ পেয়েছে। 136তম সদস্য দেশ বাংলাদেশ, জাতিসংঘের 136তম দেশ। বর্তমানে জাতিসংঘের যে মহাসচিব আছেন তার নাম হলো অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক। পর্তুগালের নাগরিক। তাহলে দেখেন, জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কবে? 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠা হয়। 11টা সম্মেলন আছে জাতিসংঘের সাথে রিলেটেড। কতটা সম্মেলন? 11টা সম্মেলন আছে। একটু ভালো করে এই জিনিসটা দেখতে হবে আপনাদেরকে, একটু ভালো করে দেখতে হবে। আসেন এর পরের কোশ্চেন, 15 নম্বর, ফ্যাসিবাদের জনক। একদম রিপিট কোশ্চেন, বিগত কোশ্চেন এটা। ফ্যাসিবাদের জনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে, রিপিট একদম তুলে দিয়েছে। দেখেন ফ্যাসিবাদের জনক কে? ফ্যাসিবাদের জনক, তাহলে দেখেন জোসেফ স্ট্যালিন, হিটলার, কাইজার উইলিয়াম, বেনিটো মুসোলিনি। তাহলে এই যে দেখেন বেনিটো মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। ইতালির প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনিটো মুসোলিনি। ইতালির প্রধানমন্ত্রী বেনিটো মুসোলিনি, এবং ফ্যাসিবাদের জনক তিনি। ফ্যাসিবাদের জনক এই বেনিটো মুসোলিনির উক্তি হচ্ছে, এককালীন শান্তি সম্ভব নয়, যুদ্ধ সঙ্গত নয়। এবং এই মুসোলিনি কিন্তু স্পেনের গৃহযুদ্ধের সময়, স্পেনের যে গৃহযুদ্ধ, সেই স্পেনের গৃহযুদ্ধের সময় এই মুসোলিনি এবং এই যে হিটলারের দল, মুসোলিনি এবং হিটলারের যে দল, সেই হিটলারের দল মিলে স্পেনের যে গুয়ের্নিকা শহর আছে, সেই গুয়ের্নিকা শহরটা কিন্তু ধ্বংস করেছিল। স্পেনের গুয়ের্নিকা শহর ধ্বংস করেছিল। এই প্রেক্ষাপটে পরবর্তীতে কিন্তু এই পাবলো পিকাসো, স্পেনের একজন চিত্রশিল্পী, পাবলো পিকাসো একটা চিত্রকর্ম এঁকেছিল এই গুয়ের্নিকা শহর। তাহলে মুসোলিনি হচ্ছে ফ্যাসিবাদের জনক, ইতালির প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, হিটলার হচ্ছে নাৎসিবাদের জনক। তাহলে নাৎসিবাদের জনক বা নাৎসি বাহিনীর প্রতিষ্ঠাতা হচ্ছে এই হিটলার। হিটলারের অনেকগুলো উক্তি আছে, ওয়ান স্টেট ওয়ান নেশন ওয়ান লিডার। ওয়ান স্টেট ওয়ান নেশন ওয়ান লিডার। আচ্ছা, হিটলার বলেছেন যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। আচ্ছা, আজকের পরীক্ষায় সাধারণ জ্ঞানটাই সবচেয়ে বেশি ছিল, এবং প্রায় 22টা প্রশ্ন সাধারণ জ্ঞানে। আজকের পরীক্ষায় কেউ যদি সাধারণ জ্ঞানটা ভালো করে দাগায় আসতে পারেন, যারা পেরেছেন তাদের কিন্তু মোটামুটি হয়ে যাবে। আজকে তাদের কিন্তু নাম লিস্টে চলে আসবে পিডিএফ, এটা আমি প্রত্যাশা করি। কারণ আজকের প্রশ্ন অনেক কঠিন তাও না, আবার অনেক হার্ড তাও না, অনেক সহজ তাও না, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে কোশ্চেন গুলোতে। দেখেন এই যে ফ্যাসিবাদ, কারণ বর্তমান সময়ে এই যে ফ্যাসিবাদ আলোচিত হয়েছে,
দেখেন ফ্যাসিবাদ, বিপ্লব আলোচিত হয়েছে, ইউনূস আলোচিত প্রশ্ন দিয়েছে। আকাশের রংধনুর সৃষ্টির কারণ কি? তাহলে দেখেন আকাশের রংধনুর সৃষ্টির কারণ কি, বিজ্ঞান রিলেটেড। আপনারা বিসিএস এর প্রশ্ন সলভ করলে, আপনি কোশ্চেন কিন্তু রিপিট পাবেন, যে ধূলিকণা, কি কণা? ধূলিকণা। আচ্ছা, এরপরে আসেন, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? হ্যাঁ, আপনাদের বাসায় প্রেসার কুকার আছে অনেকে, আপনাদের বাসায় কিন্তু প্রেসার কুকার আছে। প্রেসার কুকারে কি হয় ভাই? প্রেসার কুকারে রান্না কেন দ্রুত হয়? কারণ হলো উচ্চ চাপ হয় এবং তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তাই না? তাহলে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় হচ্ছে প্রেসার কুকারে। 18 নম্বরে চলে গেল। 19 নম্বর কোশ্চেনের দিকে তাকান। আচ্ছা, 19 নম্বর কোশ্চেনের দিকে তাকান, কি বলতেছে? স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে, এটা কি? আচ্ছা, স্ট্রোক হইলে কি হয় খেয়াল করেন, দেখবেন মানুষের যখন স্ট্রোক হয় তখন কিন্তু বলে মাথার মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরে। আপনারা খেয়াল করে দেখবেন, যাদের স্ট্রোক হয়েছে বা কেউ এরকম রোগীকে দেখলে দেখবেন যে মাথার মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরে বা ঘাড়ে চাপ দিয়ে ধরে। তার মানে হচ্ছে স্ট্রোক হলো মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত চলাচলে বাধা। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ, রক্ত চলাচলে বাধা হলে সেটাকে হচ্ছে স্ট্রোক। আর এখানে এই যে হৃৎপিণ্ড বলেন, হৃৎপিণ্ড সংকোচন বৃদ্ধি, হৃৎপিণ্ডের কিছু অংশ বিকল হয়ে, হৃৎপিণ্ড মানে কি? এটা তো হচ্ছে স্ট্রোক না। হৃৎপিণ্ড নিয়ে যদি কিছু হয় তখন সেটাকে বলা হার্ট অ্যাটাক। বলে না হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করছে, কি বলে? হার্ট অ্যাটাক করেছে। ও আচ্ছা, কি বললাম? বৃষ্টিকণা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিকণা। আগের অ্যান্সার হয়তো বৃষ্টিকণা বলি নাই, ধূলিকণা, বৃষ্টিকণা, বৃষ্টিকণা। রংধনুর কারণ কি? বৃষ্টিকণার কারণে রংধনু হয়। আচ্ছা, এরপরে আসেন, মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত চলাচলে বাধার কারণে কি হয়? স্ট্রোক হয়। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখি, 20 নম্বর, কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তি কোনটা? কম্পিউটারের, এটা আইসিটি রিলেটেড একটা কোশ্চেন, আমরা বিজ্ঞান রিলেটেড দুইটা পেলাম, আইসিটি একটা পাইলাম। দেখেন, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম রিড অনলি মেমোরি, হার্ডওয়্যার যেটা যন্ত্রাংশ, আর সফটওয়্যার যেটা কম্পিউটারে ইনস্টল করি। তাহলে আমাদের কম্পিউটারের স্থিতিশালী শক্তি কোনটা? এই রোম, রিড অনলি মেমোরি যেটা, সেটা রিড অনলি মেমোরি। ওকে, 20 পর্যন্ত চলে আসলাম আমরা। আমাদের ক্লাসটা কি চলছে? আপনারা একটু কমেন্ট করবেন তো ভাই, ক্লাস কি চলছে? ক্লাস কি চলছে? ক্লাস কি চলছে? একটু আমাকে কমেন্ট করে জানান তো ভাই, ক্লাস কি চলছে? ক্লাস কি চলছে? ওকে, এরপরে আসেন, 20-এর পরে আসেন 21 নম্বর প্রশ্ন, ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এসএমটিপি, দেখেন আইসিটি রিলেটেড পূর্ণরূপগুলো যেগুলো থাকে, আইসিটি রিলেটেড যে পূর্ণরূপ, সেগুলো আমি সেদিনও কিন্তু ক্লাসের মধ্যে প্রশ্ন, প্রাইমারি নিয়োগ প্রশ্ন সলভ করাতে গিয়ে কিন্তু এগুলো পড়িয়েছে। জবের ক্ষেত্রে এই জিনিসগুলো দিয়ে দেয়। সেটা কি? সেটা হচ্ছে সিম্পল মেসেজ ট্রান্সমিশন প্রোটোকল, স্ট্র্যাটেজিক মেল ট্রান্সমিশন প্রোটোকল, স্ট্র্যাটেজিক মেল ট্রান্সমিশন প্রোটোকল। আচ্ছা, এরপরে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার, তাহলে মেল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে ইমেলের পূর্ণরূপ। দেখেন ইমেলের মধ্যে আরেকটা জিনিস থাকে না, এই যে সিসি, কার্বন কপি, বিসি আছে না, এইরকম জিনিসগুলোর পূর্ণরূপ কিন্তু দিয়ে দেয়, এইরকম জিনিসগুলো পূর্ণরূপ দিয়ে দেয় কিন্তু। ওকে, আসেন এর পরের কোশ্চেন আসেন, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নয়? এটা একটা আইসিটি রিলেটেড কোশ্চেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম না। তাহলে দেখেন ফেসবুক, এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটার যেটা বর্তমানে এক্স নামে পরিচিত এটাও, তারপরে হোয়াটসঅ্যাপ এটাও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু গুগল, এই গুগলটা কি? সার্চ ইঞ্জিন, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। এরপরে বিং, হ্যাঁ বিং সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, তাই না? আচ্ছা, এরকম আরো কিছু জিনিস দিয়ে দেয়, বলতে পারে যে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি। বলতে পারে নিচের কোনটি ওয়েব ব্রাউজার, এরকম বলে নিচের কোনটা ওয়েব ব্রাউজার। তাহলে ব্রাউজার প্রথমে দিয়ে দেয় সাফারি, সাফারি, সাফারি ব্রাউজার, দেখবেন সাফারি ব্রাউজার।
এরপরে ফায়ারফক্স দিয়ে দেয়, মজিলা ফায়ারফক্স। তাহলে এই যে ফায়ারফক্স দিয়ে দেয়, এরপরে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেয়, আর লাস্ট একটা দিয়ে দিব হলো ধরেন ফেসবুক দিয়ে দিব, ফেসবুক দিয়ে দিব। তাহলে বললো আপনাকে যে নিচের কোনটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এইভাবে বললো নিচের কোনটা সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন অ্যান্সার হবে কিন্তু ফেসবুক, কারণ বাকি তিনটাই ওয়েব ব্রাউজার। তাহলে দেখেন ভাইয়া এই প্রশ্নগুলো যাদের জার্নালিজমে আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জার্নালিজম রিলেটেড এই কোশ্চেনগুলো দিয়ে দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ভাবেই যাবে। আমরা আজকে এই যে দেখেন 22টা প্রশ্ন, এই 22টা প্রশ্নের মধ্যে আমি আরেকবার আপনাকে একটা গ্লাস দেখাই, একটা গ্লাস আমি আপনাকে 22টা প্রশ্ন দেখাই। এটা হলো আইসিটি রিলেটেড কোশ্চেন, 21 নম্বর আইসিটি রিলেটেড কোশ্চেন, 20 নম্বর আইসিটি রিলেটেড কোশ্চেন। তাহলে আজকের পরীক্ষায়, আজকে 7 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের শিক্ষা প্রবেশ কেন্দ্র ব্যবস্থাপনা পরীক্ষায় 3টা প্রশ্ন এসেছে আইসিটি রিলেটেড। এরপরে আসেন 19 নম্বর কোশ্চেন, এটা আকস্মিক মৃত্যু স্ট্রোক, এটা বিজ্ঞানের সাথে রিলেটেড যায়। 18 নম্বর কোশ্চেন প্রেসার কুকারের রান্না, বিজ্ঞানের সাথে রিলেটেড যায়। এরপরে আকাশের রংধনু বৃষ্টিকণা, আকাশের রংধনু বৃষ্টিকণা বিজ্ঞানের সাথে রিলেটেড যায়। 3টা কোশ্চেন আসছে বিজ্ঞান রিলেটেড, যেগুলো সাধারণ জ্ঞানেরই অংশ। আর তাহলে দেখেন এরপরে 15টা ফ্যাসিবাদ আন্তর্জাতিক পার্ট, জাতিসংঘ আন্তর্জাতিক পার্ট, আইএলও আন্তর্জাতিক সংস্থা, গ্রামীণ ব্যাংক, ইউনুস, সুশাসন নিয়ে প্রশ্ন হয়েছে। তাই বিপুল জনগোষ্ঠী, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন, অর্থনীতির সাথে জড়িত। এরপরে মিয়ানমার ভৌগোলিক অবস্থান, গ্রামীণ ব্যাংক আবারও আসছে। এরপরে 7 নম্বর ফরাইজি আন্দোলন, বিভিন্ন আন্দোলনগুলো নিয়ে, জুলাই বিপ্লবের চির উন্নতশীল সাম্প্রতিক কোশ্চেন এটা। এরপরে ডক্টর ইউনুসের তেবাগ আন্দোলন, ডক্টর ইউনুসের বেসিক অ্যাফেয়ার্স থেকে আসছে। এরপরে হলো 3 নম্বর নদ নদীর উৎপত্তি নিয়ে প্রশ্ন হয়েছে, উৎপত্তি। আচ্ছা, এরপরে কোন মাস দুটি হেমন্তকাল, তার মানে এটা আমাদের মানে এটা হচ্ছে এসেছে আমাদের কৃষি সম্পদ সেই জায়গা থেকে। আচ্ছা, এরপরে 2 নম্বর মুক্তিযুদ্ধে বীর প্রতীকের সংখ্যা, মুক্তিযুদ্ধে অবদান থেকে এসেছে। 1 নম্বর প্রশ্ন সংবিধান থেকে প্রশ্ন হয়েছে। আমাকে একটু বলবেন গ্রামীণ ব্যাংকের আজকের প্রশ্ন পর্যালোচনা বুঝতে পেরেছেন? গ্রামীণ ব্যাংকের আজকের পরীক্ষার পর্যালোচনা বুঝতে পেরেছেন? পর্যালোচনা বুঝতে পেরেছেন? আমাকে একটু সবাই কমেন্ট করবেন, পর্যালোচনাটা বুঝতে পেরেছেন? পর্যালোচনা, আই হ্যাভ এ কোশ্চেন, মিরাজ বলতেছেন। মিরাজ সাহেব মনে হয় নিশ্চয়ই বলবে যে স্যার এই কোশ্চেন কি আপনি করছেন নাকি? স্যার আপনার পেইড ব্যাচে তো সব পড়াইছেন, পেইড ব্যাচে তো সব পড়াইছেন। হ্যাঁ, আমি আমার পেইড ব্যাচে সব পড়িয়েছি ভাই, আমি পেইড ব্যাচে সব পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আমার পেইড ব্যাচে পড়েছেন যারা, তারা একটু বলেন তো ভাই যে আপনি এর মধ্যে কয়টা কোশ্চেন পারছেন? কয়টা কোশ্চেন আপনি পারছেন বলেন তো? কয়টা কোশ্চেন পেরেছেন? আচ্ছা, তাহলে আজকে আরো যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর দিকে আমরা একটু যাব। আজকে আরো যে পরীক্ষা প্রশ্ন হয়েছে, এটা গ্রামীণ ব্যাংক চলে গেল, গ্রামীণ ব্যাংক চলে গেল। এবার আসেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক প্রশাসন, বাংলাদেশ পল্লী বিদ্যুতের সহকারী পরিচালক প্রশাসন পদের যে পরীক্ষাটা হয়েছে আজকেই, সেটার প্রশ্ন আমরা একটু দেখি, আলোচনা করার চেষ্টা করব। দেখি সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদের প্রশাসন সহকারী পরিচালক, হ্যাঁ আমরা সেটার প্রশ্ন আসবো। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে যুক্ত, আমরা একটু ওয়ান শটে দেখার চেষ্টা করব। জিরো সাম গেম, রিপিট কোশ্চেন, জিরো সাম গেম বাস্তববাদ, জিরো সাম গেম কিসের সাথে যুক্ত? বাস্তববাদের সাথে যুক্ত। এরপরে আসেন কোন দেশে সমুদ্র বন্দর নেই? সমুদ্র বন্দর নাই, সমুদ্র বন্দর নাই। এখন 1 নম্বর অপশনের দিকে থেকে মালদ্বীপ, এই মালদ্বীপ তো দ্বীপ রাষ্ট্র ভাই, এই যে মালদ্বীপ তো দ্বীপ রাষ্ট্র, মালদ্বীপ হচ্ছে দ্বীপ রাষ্ট্র, এটা ওয়াটারলক কান্ট্রি, এর তো সমুদ্র বন্দর আছে। মালদ্বীপের সমুদ্র বন্দর আছে, সমুদ্র বন্দর আছে, মালদ্বীপের সমুদ্র বন্দর আছে, কিন্তু মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই, এই দেশটার কোনো সেনাবাহিনী নাই, সেনাবাহিনী সেনাবাহিনী নেই, মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই। আচ্ছা, এরপরে আসেন ভেনিজুয়েলা সমুদ্র বন্দর আছে, এটারও আছে। এরপরে গ্রিস, প্রাচীন গ্রিস সমুদ্র বন্দর আছে, কিন্তু নেপাল, দক্ষিণ এশিয়ার দেশ নেপাল, আফগানিস্তান, নেপাল আছে, আফগানিস্তান আছে, এদের কিন্তু কোনো সমুদ্র বন্দর নাই। তাহলে এই যে নেপাল যে দেশটা হিমালয় কন্যা বলা হয়, এই নেপালের কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই।
নেপাল। তাহলে এই নেপালকে বলা হয় হিমালয় কন্যা। হিমালয় কন্যা বলা হয় কাকে? নেপালকে। হিমালয় কন্যা। এবং পর্যটনের জন্য খুবই বিখ্যাত কিন্তু এই নেপাল দেশ। আচ্ছা, অপরদিকে নেপালের যে সৈন্য আছে এদেরকে বলা হয় গুর্খা। নেপালি সৈন্যদেরকে বলা হয় গুর্খা। নেপাল, হ্যাঁ, হিমালয় কন্যা বলা হয় নেপাল। আচ্ছা, নেপালের হচ্ছে একটা বিমানবন্দর আছে ত্রিভুবন বিমানবন্দর, খুবই আলোচিত ত্রিভুবন বিমানবন্দর। ত্রিভুবন বিমানবন্দর কোথায় আছে? নেপালে আছে। ভেনেজুয়েলা দুর্ভিক্ষ কবলিত একটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা দুর্ভিক্ষ কবলিত দেশ। এখানে একটা জলপ্রপাত আছে, নাম হলো এঞ্জেলস জলপ্রপাত, ভেনেজুয়েলাতে আছে। আচ্ছা, এরপরে আছে প্রাচীন গ্রিস। এই যে গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স। গ্রিস গণতন্ত্রের শ্রুতিকাগার বলা হয় প্রাচীন গ্রিসকে, হ্যাঁ, গণতন্ত্রের। ওকে, যাই হোক, সমুদ্র বন্দর অ্যান্সার হচ্ছে নেপাল। সঠিক অ্যান্সার হচ্ছে নেপাল। আচ্ছা, এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথককারী কোন প্রণালী? দেখেন, আমি সেদিনই ম্যারাথন ক্লাসে প্রণালী নিয়ে আলোচনা করেছি। সেদিনই ম্যারাথন ক্লাসে প্রণালী নিয়ে আলোচনা করেছি, যারা ক্লাস করেছেন পারবেন। এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথককারী প্রণালী। দেখেন তো, আপনারা একটু মনে করেন, বেরিং মনে আছে? আমি বলেছিলাম বেরিং হলো রাশিয়া থেকে এই যে আলাস্কা, রাশিয়া থেকে আলাস্কাকে পৃথককারী বেরিং প্রণালী। আচ্ছা, এরপরে বলেছিলাম বসফরাস এবং দারদানেলিস বলেছিলাম এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে। এশিয়া থেকে ইউরোপকে বা তুরস্ক থেকে তুরস্ককে পৃথক করেছিল। আচ্ছা, এরপরে বলেছিলাম জিব্রাল্টার প্রণালীর নাম কি? জিব্রাল্টার। মনে আছে আমরা বলেছিলাম ইউরোপের দেশ স্পেন, ম্যাপের মধ্যে দেখিয়েছিলাম ইউরোপের দেশ স্পেন এবং আফ্রিকার দেশ মরক্কো। ইউরোপের দেশ স্পেন এবং আফ্রিকার দেশ মরক্কো, এর মাঝখানে একটা প্রণালী আছে, সেই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথককারী প্রণালীর নাম কি? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। তাহলে এবার প্রশ্ন করছে, এবার আসেন বাবেল মানদেব প্রণালী। তাহলে বাবেল মানদেব প্রণালী আছে কোথায়? এই যে দেখেন, ইয়েমেন আছে, ইয়েমেন হচ্ছে এশিয়ার দেশ, ইয়েমেন। এই জিব্রাল্টার প্রণালী, আপনারা অ্যান্সার ভুল করছেন কেন? একটু ভালো করে অ্যান্সার দেন, দেখি। কোশ্চেন 3 এর অ্যান্সার ভালো করে দেন। আফ্রিকা বলেছে ভাই, আফ্রিকা। অ্যান্সার মানে ব্যাখ্যা করেন। বেরিং রাশিয়া থেকে আলাস্কা, তারপরে এশিয়া থেকে আমেরিকা, বেরিং তো হবেই না, বেরিং বা বসফরাস এশিয়া থেকে এশিয়াকে বা এশিয়া থেকে ইউরোপকে বসফরাস বাদ। এবার আসেন জিব্রাল্টার প্রণালী। কাকে পৃথক করছে? এই জিব্রাল্টার প্রণালী কাকে পৃথক করেছে? ইউরোপের দেশ স্পেন থেকে। যারা 3-এর ক অ্যান্সার দিচ্ছেন তারা কেন 3-এর ক অ্যান্সার দিচ্ছেন? আপনাদের ব্যাখ্যা কি বলেন? তার মানে আমি আপনাদেরকে প্রণালী হয়তো এখনো শিখাতে পারলাম না, আপনাদেরকে প্রণালী শিখাতে পারিনি, এখনো আপনাদেরকে শিখাতে পারেনি। তাহলে দেখেন 3-এর ক যে কিভাবে অ্যান্সার দিলেন আমি তো এটাই বুঝলাম না। তাহলে দেখেন, এই যে আফ্রিকা থেকে বাবেল মানদেব প্রণালী আছে, সেই বাবেল মানদেব প্রণালী, বাকি 3টা ব্যাখ্যা করলে তো একটা অটোমেটিক পেয়ে যাচ্ছে। ওকে, এর পরের কোশ্চেন আসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক? আমি আপনাদেরকে পড়িয়েছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তাহলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মান ভিত্তিক সংস্থা। কোন দেশের? জার্মান ভিত্তিক, জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আচ্ছা, এর পরের কোশ্চেন আসেন, 5 ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে ব্রিক্স। তাহলে এই যে ব্রিক্স, এই বছরে দেখেন ব্রিক্স নিয়ে প্রশ্ন আসছে, ব্রিক্স নিয়ে কিন্তু ঢাবিতে প্রশ্ন এসেছে যে কোন দেশ ব্রিকে যুক্ত হওয়ার পর নাম হয়ে গেছে ব্রিক্স, এই প্রশ্ন কিন্তু হয়েছে। তাহলে ব্রিক্স এর নতুন ব্যাংক যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা নয়া উন্নয়ন ব্যাংক, ব্রিক্স ব্যাংক, নয়া উন্নয়ন ব্যাংক, ব্রিক্স আন্তর্জাতিক সংস্থা থেকে। আচ্ছা, এর পরের কোশ্চেন, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? জাতীয় বিষয়াবলী টপিকের মধ্যে স্টার্ট দেন ভাই। জাতীয় বিষয়াবলীর মধ্যে আপনাকে ওই যে পতাকা, প্রতীক, মনোগ্রাম, রাষ্ট্রীয়, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন।
জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান। মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস। তাহলে এই জাতীয় পতাকা প্রথম প্রথম জাতীয় সঙ্গীত বাজানোর সাথে উত্তোলন করা হয়, প্রথম জাতীয় সঙ্গীত বাজানোর সাথে উত্তোলন করা হয় কোথায়? ঢাকার পল্টন ময়দানে। কোথায়? ঢাকার পল্টন ময়দানে। আর প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায়। তাহলে জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল 17ই জানুয়ারি 1972 সালে। আর সাংবিধানিক ভাবে গৃহীত হয় কবে? 16ই ডিসেম্বর 1972 সালে সাংবিধানিক ভাবে। আর জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকে কোন সময়টাতে? এই যে 21শে ফেব্রুয়ারির এই দিনটাতে জাতীয় পতাকা আমরা অর্ধনির্মিত অবস্থায় রাখি। তাহলে জাতীয় বিষয়গুলো নিয়ে প্রশ্ন। 7 নাম্বার, কোন দেশের ভাষাকে তাদের দেশের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? রিপিট কোশ্চেন তোলা দিছে। তাহলে দেখেন, আফ্রিকার দেশ সিয়েরা লিওন, আফ্রিকার দেশ সিয়েরা লিওন তাদের দেশ 2002 সালে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়, বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। অর্থাৎ এই সিয়েরা লিওনের তখন প্রেসিডেন্ট ছিলেন আহমেদ তেজান কাব্বা। সিয়েরা লিওন তখন এটাকে স্বীকৃতি দেয় 2002 সালে। সিয়েরা লিওন, তাহলে অ্যান্সার হবে সিয়েরা লিওন। রিপিট কোশ্চেন। তাহলে দেখেন, এই যে অন্যতম রাষ্ট্রভাষা, তাহলে ভাষার স্বীকৃতিগুলো আমরা ভাষা আন্দোলনের মধ্যে পড়েছিলাম। ভাষার স্বীকৃতি, ভাষার স্বীকৃতির মধ্যে আমরা পড়েছিলাম, আমরা বলেছিলাম 1954 সালে পাকিস্তানের গণপরিষদ স্বীকৃতি দেয়। আমরা বলেছিলাম 1956 সালে পাকিস্তানের সংবিধান স্বীকৃতি দেয়। এরপরে বলেছিলাম 1999 সালে, এরপর বলেছিলাম 1999 সালে ইউনেস্কো, ইউনেস্কো স্বীকৃতি দেয়, ইউনেস্কো স্বীকৃতি দেয়। এরপরে বলেছিলাম 2000 সাল থেকে ইউনেস্কো সারা দেশে অর্থাৎ 188টা দেশ, এই 2000 সালে 188টা দেশ পালন করেছে 21শে ফেব্রুয়ারিকে। এরপরে বলেছিলাম 2002 সালে, 2002 সালে বলেছিলাম পাকিস্তান মানে এই আফ্রিকার দেশ সিয়েরা লিওন তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এবং এরপরে বলেছিলাম 2008 সালের দিকে জাতিসংঘ কর্তৃক আমাদের দিবসটা পালিত হচ্ছে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সিয়েরা লিওন। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেন। এই যে দেখেন, আমি একটু আগে আপনাদেরকে পড়ায় আসলাম, একটু আগে গ্রামীণ ব্যাংকের প্রশ্নের মধ্যে পড়ায় আসছি। একটু আগে গ্রামীণ ব্যাংকের 2য় নম্বর কোশ্চেনটা যেটা ছিল যে বাংলাদেশের মোট খেতাবপ্রাপ্ত ব্যক্তি, আজকে একইভাবে এখানে বলছে তৃতীয় খেতাব কোনটা? মুক্তিযুদ্ধে খেতাব তৃতীয় কোনটা? একটু আগে বললাম না? তাহলে আপনি টেকনিক ফলো করেন। আমি বলেছিলাম বীর, উ, বি, প্র। তাহলে বীর থেকে বীর শ্রেষ্ঠ, উ থেকে বীর উত্তম, বি থেকে বীর বিক্রম, আর প থেকে বীর প্রতীক। তাহলে এখানে 3 নম্বর কোনটা? এই যে বীর বিক্রম। অ্যান্সার কি? বীর বিক্রম। অ্যান্সার কি? বীর বিক্রম, বীর বিক্রম। তাহলে বীর শ্রেষ্ঠ, বীর ও বিপ্র। তাহলে বীর শ্রেষ্ঠ, মানে উ থেকে উত্তম, বি থেকে বিক্রম, আর প থেকে প্রতীক। তাহলে অ্যান্সার হচ্ছে বীর বিক্রম। অ্যান্সার কি? বীর বিক্রম। সহজ। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখি, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? দেখেন, সম্পদ থেকে আজকে গ্রামীণ ব্যাংকেও প্রশ্ন হয়েছে, সম্পদ থেকে পল্লী বিদ্যুৎ বোর্ডেও প্রশ্ন হয়েছে। গ্রামীণ ব্যাংকে বলছে কোনটা হেমন্তকাল ফসলের সাথে রিলেটেড, আর এখানে বলছে কোনটা চা। তাহলে দেখেন, বাংলাদেশের অর্থকরী ফসল হচ্ছে চা। এই চা সর্বপ্রথম চাষ করা হয় সিলেটের মালনী ছড়ায়। সিলেটের মালনী ছড়ায় সর্বপ্রথম চায়ের চাষ হয়েছিল, সিলেটের মালনী ছড়ায়। আচ্ছা, তাহলে দেখেন, বাংলাদেশের মোট চা বাগান 169টা। আপডেট তথ্য, মোট চা বাগান 169টা। এর মধ্যে 92টা চা বাগান, অর্থাৎ সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এই মৌলভীবাজারে। কোথায় আছে? মৌলভীবাজারে। তাহলে চায়ের আদি ভূমি হচ্ছে চীন, চায়ের আদি ভূমি কোনটা? চীন। আর বাংলাদেশের সবচেয়ে বেশি চা সিলেট অঞ্চলে চাষ হয়, কিন্তু চা বাগান সবচেয়ে বেশি কোথায়? মৌলভীবাজারে। তাহলে দেখেন, এই চট্টগ্রামে আছে চা। খেয়াল করেন, এই যে চট্টগ্রাম, এই যে পঞ্চগড়, গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস একটু বলে রাখি। এই যে পঞ্চগড় আছে, এই পঞ্চগড়ে চা বোর্ড আছে, এই মানে পঞ্চগড়ের চা অর্গানিক চা আছে, অর্গানিক, অর্গানিক চা, অর্গানিক চা উৎপাদিত হয় পঞ্চগড়ে, যে চায়ের নাম হলো মিনা চা, অর্গানিক চা, মিনা চা। এবার আসেন সিলেটে, সিলেটে এই সিলেটে আছে চা নিলাম কেন্দ্র, চা নিলাম কেন্দ্র আছে সিলেটে। চট্টগ্রামেও চা নিলাম কেন্দ্র আছে। তাহলে চা নিলাম কেন্দ্র আছে চট্টগ্রামে, সিলেটে, পঞ্চগড়ে। পঞ্চগড়ে আবার অর্গানিক চা উৎপাদিত হয়। এই চট্টগ্রামে আরেকটা জিনিস আছে, চা বোর্ড, চা বোর্ড আছে চট্টগ্রামে। এই চা বোর্ড, চা বোর্ড আছে চট্টগ্রামে, চা বোর্ড আছে কোথায়? চট্টগ্রামে। তাহলে দেখেন, চা নিলাম কেন্দ্র আছে চট্টগ্রামে, সিলেটে, পঞ্চগড়ে। এই পঞ্চগড়ে অর্গানিক চা উৎপাদিত হয়।
এই সিলেটকে সিলেট চা গবেষণা কেন্দ্র আছে শ্রীমঙ্গল সিলেট, চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল সিলেট। আবার চা বোর্ড আছে কোথায়? চট্টগ্রামে, চট্টগ্রামে টি বোর্ড যেটা। তাহলে চা রিলেটেড কোশ্চেন হয়েছে সম্পদ থেকে। 10 নম্বর প্রশ্ন, 2023 সালের একটা সাম্প্রতিক খেলাধুলা রিলেটেড প্রশ্ন হলো, আমি জানি না এটা এত পরে কেন দিল, আচ্ছা যাই হোক। 2023 সালে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন বিশ্বকাপ ক্রিকেটে? সেঞ্চুরি করেছিলেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। সেঞ্চুরি করেছিলেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন না? মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল্লাহ রিয়াদ। ওকে, মেহের জিকে পেজ থেকে যারা আছেন আপনারা একটু আমাকে বলবেন 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন আমরা আজকে এই যে পেলাম হলো বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডে কারা কারা পরীক্ষা দিয়ে আসছেন, একটু এরকম কেউ যদি থাকে আমাকে একটু জানাবেন তো ভাই। পরীক্ষা দিয়ে এসেছেন কিন্তু এখন ক্লাস করছেন, পরীক্ষা দিয়েছেন এরকম কেউ আছেন আজকে? আচ্ছা, এরপরে আসেন 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে কত এখন? তৈরি পোশাক রপ্তানিতে হচ্ছে খুব সম্ভবত দ্বিতীয়। তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি কি রপ্তানি করে? তৈরি পোশাক রপ্তানি করে। তাহলে এটা অর্জনে বাংলাদেশ সবচেয়ে বেশি কাজ করছে, তৈরি পোশাক, তাই না? মিহির জিকে পেজে লাইভ ক্লাসটা চলছে। মিহির জিকে পেজ থেকে একাধিক মিহির স্যারের ক্লাসও চলছে, আরো কয়েকটা ক্লাস চলছে। ওকে, একটু এবার দেখেন 12 নম্বর কোশ্চেনের দিকে তাকান, 12 নম্বর কোশ্চেনের দিকে তাকান। আরব ভূখণ্ডে অর্থাৎ আরব কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? এই কোশ্চেন ইজিলি পারবেন। আরব কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? সেদিনই প্রশ্ন আসলো কোথায় যেন, মানে মেডিকেলে একটা প্রশ্ন আসছে এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বীকৃতি নিয়ে, যে কোন মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়, কোন মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়? তাহলে দেখেন মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্রথম কে? সেনেগাল, সেনেগাল। এরপরে প্রশ্ন দেয় কোন ইউরোপীয় দেশ প্রথম স্বীকৃতি দেয়? পূর্ব জার্মানি। এখন আরব কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? আরব কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? সেই দেশের নাম হচ্ছে ইরাক। আরব যে দেশ প্রথম স্বীকৃতি দেয় নাম কি তার? ইরাক। আমি এগুলো ডিটেলস ব্যাখ্যা করছি না, যেহেতু সলভ দিচ্ছি। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? এটা একটা রিপিট প্রশ্ন, বিগত সময়ে এসেছে। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে একটু বলেন তো ভাই। মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে? মুদ্রার অবমূল্যায়ন হলে কি আমদানি কমে যায়? হ্যাঁ, মুদ্রার অবমূল্যায়ন ঘটলে কি হয়? আমদানি কমে যায়। আচ্ছা, একটু ফাস্ট আগাইতে চাই। নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? বাংলাদেশের উপর দিয়ে দুটি রেখা অতিক্রম করেছে, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, আরেকটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা 90 ডিগ্রি, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা, কর্কট ক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, কর্কট ক্রান্তি রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আচ্ছা, এরপরে আসেন পূর্ব দ্রাঘিমা রেখা, এরপরে আসেন বাংলাদেশে আরেকটা রেখা অতিক্রম করেছে 23.23 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, অর্থাৎ বা কর্কট ক্রান্তি রেখা, বা এটাকে আমরা বলি টপিক অফ ক্যান্সার। কি বলি? টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার। আচ্ছা, এরপরে নদ নদী রিলেটেড আরেকটা প্রশ্ন, নদ নদী। দেখেন নদ নদী রিলেটেড প্রশ্ন এসছে। আপনি অর্ণব স্যার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে আপনি এই নদ নদীর ক্লাসটা আপনি একটু দেখে আসবেন। আমার বিশ্বাস আপনি নদ নদীর ক্লাস করলে ভালো করবেন ওই ক্লাসটা। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? পদ্মা এবং মেঘনা, এই যে পদ্মা নদী, এটা বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? রাজশাহী। পদ্মা বাংলাদেশে প্রবেশ করেছে কোন জায়গা দিয়ে? রাজশাহী দিয়ে। হ্যাঁ, মানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দিয়ে মেঘ। আচ্ছা, এরপরে আসেন এটা এটা মেঘনার সাথে মিলে মেঘনা নাম ধারণ করলো কোন জায়গায়? এই চাঁদপুরে। কোন জায়গায়? চাঁদপুরে। কোন জায়গায় মিলে নাম ধারণ করলো মেঘনা? চাঁদপুরে। পরবর্তীতে এটা গিয়ে পতিত হলো কোথায়? বঙ্গোপসাগরে। তাহলে এটা নদ নদী রিলেটেড একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এর পরের কোশ্চেন 16।
বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন গ্রিন হাউস গ্যাস বিদ্যুৎ ও তাপ উৎপাদনে সবচেয়ে বেশি এই গ্যাস বিদ্যুৎ এবং তাপ উৎপাদনে এই গ্যাস সবচেয়ে বেশি মানে করে এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে চীন। দ্বিতীয় শীর্ষ দেশ কোনটা? চীন। দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে চীন। আচ্ছা, এরপরে 17 নম্বর প্রশ্ন। এই কোশ্চেনটা দেখেন তো পারেন কিনা। 17 নম্বর প্রশ্ন, কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? ব্রিটিশ উপনিবেশ ছিল না কোন দেশ? উপনিবেশ থেকে প্রশ্ন হয়েছে, ব্রিটিশ উপনিবেশ ছিল না। দেখি পারেন কিনা। ব্রিটিশ উপনিবেশ হংকং তো চীনের অধীনে ছিল, হংকং তো চীনের কাছে ছিল। আচ্ছা, তাহলে নেপাল, দেখেন নেপাল ব্রিটিশ উপনিবেশ ছিল না কোন দেশ? এই নেপাল দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না। দেখেন, এবং ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগালের উপনিবেশ ছিল, যার কারণে ব্রাজিলের ভাষা কিন্তু পর্তুগিজ ভাষা। আচ্ছা, আবার দেখেন, আবার আপনি যদি এর কথা চিন্তা করেন, সুরিনাম যে দেশটা আছে, সুরিনামের কথা চিন্তা করেন, নেদারল্যান্ডের উপনিবেশ ছিল, ভাষা কিন্তু ডাচ। সুরিনামের ভাষা কিন্তু ডাচ ভাষায় তারা কথা বলে, ডাচ ভাষা, তাই না? আচ্ছা, তাহলে দেখেন কোন দেশ উপনিবেশ ছিল না। আবার যে দেশ কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না, এই প্রশ্ন আসে, যে দেশ কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না সেই দেশের নাম হচ্ছে থাইল্যান্ড। কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না সেই দেশের নাম কি? থাইল্যান্ড বা শ্যাম দেশ পরিচিত। উপনিবেশ রিলেটেড একটা প্রশ্ন করতে হবে। আচ্ছা, এরপরে সংস্থা নিয়ে প্রশ্ন আসছে। সংস্থার প্রধান, যে সংস্থার প্রধানগুলো আছে সে প্রধান। জাতিসংঘের বর্তমান প্রধানের নাম কি? বান কি মুন পূর্বে ছিল, কফি আনান পূর্বে ছিল, অ্যান্টোনিও গুতেরেস। তাহলে জাতিসংঘের বর্তমান প্রধানের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের বর্তমান প্রধান হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। আচ্ছা, এরপরে আসেন 18 পরে 19 নম্বর কোশ্চেন। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়? পল্লী বিদ্যুতের পরীক্ষা তো, এই জন্য একটু বিদ্যুৎ রিলেটেড কিছু কোশ্চেন দিয়েছে। দেখেন, বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ, আচ্ছা বৈদ্যুতিক পাখা আমরা একটা সুইচ থাকে এরকম ঘোরায়, রেগুলেটর বলি আমরা। তাহলে বৈদ্যুতিক পাখা যে কন্ট্রোল করি, রেগুলেটর দিয়ে কন্ট্রোল করি না? বৈদ্যুতিক পাখাকে রেগুলেটর দিয়ে কন্ট্রোল করি। তাহলে রেগুলেটর দিয়ে যদি আমি কন্ট্রোল করি বৈদ্যুতিক পাখা, তাহলে কি আমাকে বলেন তো এটার যে বিদ্যুৎ প্রবাহ সেটা একই থাকতেছে। বিদ্যুৎ প্রবাহ তো একই থাকতেছে, রোধ তো একই থাকতেছে, রোধ তো একই থাকে, কিন্তু এটা বিদ্যুৎ খরচ কি কমে? না, খরচ একই থাকে। খরচ কি থাকে? একই থাকে। এটা আপনারা কিন্তু এই কোশ্চেন কিন্তু অনেকবার আসে যে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কি আসলেই মানে বাড়ে কমে? মানে আমরা অনেকে ভাবি হয়তো কমতে পারে, আসলে না, একই থাকে। আচ্ছা, এরপরে 20 নম্বর কোশ্চেন। 1 মেগাওয়াট, যেহেতু পল্লী বিদ্যুতের কোশ্চেন এই জন্য একটু দিয়েছে। ওয়াট মানে হচ্ছে বিদ্যুৎ মানে একক, বিদ্যুতের একক ওয়াট। তাহলে 1 মেগাওয়াট কত? 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা অ্যান্সার হয় খুব সম্ভবত সবচেয়ে বড়। 1 মেগাওয়াট সমান সমান কত ওয়াট? এইটা অ্যান্সার। তাহলে দেখেন, 20টা প্রশ্নই ছিল আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, 20টা প্রশ্ন ছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। আমাকে একটু বলবেন, এই যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্নের মধ্যে আপনি হয়তো এই 20 নাম্বার কোশ্চেনটা না পারতে পারেন অথবা 19 না পারতে পারেন, বাকি 18টা কোশ্চেনই আপনার পারা। আমি একটু আবার এই 18টা কোশ্চেন অ্যানালাইসিস করে দেই। একবার একটা গ্লান্স একটু 18 নম্বর সবগুলো কোশ্চেন দেখেন। মেগাওয়াট এটা হচ্ছে একটা একক থেকে প্রশ্ন হয়েছে, বিজ্ঞানের টার্ম। 19 নম্বর কোশ্চেন বৈদ্যুতিক পাখা, এটা একটা বিজ্ঞানের টার্ম। দুইটা কোশ্চেন বিজ্ঞান রিলেটেড, পল্লী বিদ্যুৎ রিলেটেড আসছে, যেহেতু পরীক্ষা পল্লী বিদ্যুৎ হয়েছে। 18 নম্বর জাতিসংঘের প্রধান। 17 নম্বর হচ্ছে উপনিবেশ, টপিকের মধ্যে দাগ দিয়ে রাখেন, উপনিবেশ পড়তে হবে। এরপরে 16 নম্বর গ্রিন হাউস গ্যাস কি কাজে ব্যবহার করা হয়? এই যে প্রোটোকল, গ্যাস ফ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন প্রোটোকল আছে না, এই জায়গা থেকে। এরপরে 15 নদ নদী থেকে। 14 বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখা থেকে। 13 নম্বর অর্থনৈতিক থেকে, অর্থনীতির বেসিক, মূল্য অবমুদ্রণ ঘটলে কি হয়? আরব ভূখণ্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় মুক্তিযুদ্ধের স্বীকৃতি থেকে। তারপরে 11 নম্বর কোশ্চেন, বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? অর্থনীতি রিলেটেড কোশ্চেন। এরপরে খেলাধুলার পূর্বের সাম্প্রতিক থেকে আসছে, তাহলে বর্তমান সাম্প্রতিকটা দেখতে হবে। সবচেয়ে বেশি চা বাগান সম্পদ থেকে। মর্যাদা অনুসারে তৃতীয় মুক্তিযুদ্ধের খেতাব, তাহলে মুক্তিযুদ্ধের খেতাব থেকে।
এরপরে আসেন 7 নাম্বার ভাষা আন্দোলনের স্বীকৃতি, মানে ভাষার স্বীকৃতি থেকে অর্থাৎ কোন দেশ দ্বিতীয় স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষাকে। আচ্ছা, এরপরে 6 নাম্বার কোশ্চেন জাতীয় বিষয়গুলি জাতীয় পতাকা থেকে এসছে, তাহলে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় মনোগ্রাম, হ্যাঁ এই জিনিসগুলো, জাতীয় দিবস করতে হয়। ব্রিক্স আন্তর্জাতিক সংস্থা, ব্রিক্স এর নতুন নামটাকে যে নিউ ডেভেলপমেন্ট বা নয়া উন্নয়ন ব্যাংক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা সংস্থা, কোন দেশ ভিত্তিক সংস্থা। এরপরে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথককারী প্রণালীর নাম আসছে। সমুদ্র বন্দর নাই, সমুদ্র বন্দরগুলো স্টার মেরে রাখবে। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্ক, যে বিভিন্ন তথ্য, জিরো সাম গেম বিভিন্ন তথ্য কূটনীতি আছেন সেই জায়গা থেকে। ওকে, এই যে আমাদের আজকের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদের আজকের এই কোশ্চেনটা ছিল, আজকে 7 ফেব্রুয়ারি আজকের এই কোশ্চেন। একটু আমাকে বলবেন 20 পর্যন্ত। আমরা অলরেডি আজকে 3টা পরীক্ষা হয়েছে, আমরা 2টা প্রশ্ন সলভ করে ফেললাম, 2টা সলভ করে ফেললাম। আমার একটু পেইড ব্যাচের শিক্ষার্থীরা জানাবেন তো ভাই, পেইড ব্যাচের শিক্ষার্থীরা জানাবেন প্রশ্ন কি অনেক কঠিন, না ভাইয়া যা পড়াইছে, ভাইয়া যা পড়াইছে তা পারেন। এবং আপনারা বিশ্বাস করবেন না, আজকের এই যে 3টা পরীক্ষা থেকে শতভাগ কমন আসছে, সাজেশন থেকে শতভাগ কমন। আমরা মেইজিকে পেজে কিন্তু দিয়েছি, শতভাগ কমন আসছে। কাজে আপনি একটু ভালো করে আস্তে আস্তে এটা পড়েন, আল্লাহ ভরসা। আচ্ছা, এবার আসেন যে ভাই জব শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য, জব শিক্ষার্থী যারা আছেন, যে অর্ণব ভাই সাধারণ জ্ঞান আমার কঠিন লাগে ভাই, আমি পারি না, আপনি তো এখানে পড়াচ্ছেন না, আপনি তো পারতেছেন। জব ক্যান্ডিডেট যে সকল ভাই আমার আছেন, আপনি যদি এই পল্লী বিদ্যুতে পরীক্ষা দেন, পল্লী বিদ্যুৎ বলেন, আপনি যদি এই গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দেন, আপনি যদি প্রাইমারিতে পরীক্ষা দেন, হ্যাঁ আপনি শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিলেন, সমাজ সেবাতে পরীক্ষা দিবেন, হ্যাঁ যে হোয়াট এভার, আপনি 10 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা, হ্যাঁ 10 থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা, অথবা 9ম গ্রেডের বিসিএস এর চাকরি পরীক্ষা যদি আপনি পরীক্ষা দেন, তাহলে আপনার জন্য ডেডিকেটেড ভাবে আমার সাধারণ জ্ঞান ব্যাচ আছে। অর্থাৎ এই মিহির জিকে যে 2টা বই আছে, এই 2টা বইয়ের উপর আমার কোর্স আছে। মিহির জিকে এই 2টা বই যদি আপনি কিনে থাকেন, এই বইয়ের উপরে আমার কোর্স আছে। আমি একদম দায়িত্ব নিয়ে আপনার জব ব্যাচ আমি আপনাকে পড়াই দেব ইনশাআল্লাহ। তো এই বইয়ের উপর কোর্স, যেটা শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি এক্সাম দিব, পরীক্ষা দিব, মডেল টেস্ট নিব পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ। সো আপনি এই ব্যাচে ভর্তি হইতে পারবেন। আমাদের কোর্স ফি হচ্ছে 1020 টাকা মাত্র। 1020 টাকা আপনি ভর্তি হওয়ার জন্য 01727998624 আপনি জাস্ট এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আমি ভর্তি হতে চাই, স্যার আমাকে অ্যাড করে দেন। আর এই নাম্বারটাই হলো বিকাশ নাম্বার। আপনি এই নাম্বারে 1020 টাকা পাঠিয়ে আমাদের যে মহির্জিকে বইয়ের উপর যে ফুল কোর্স সেটাতে ভর্তি হতে পারবেন। ওকে ওকে, আল্লাহ ভরসা। তাহলে আমার বিশ্বাস যে আপনি যদি আমার সাথে এই ফাইনাল সাজেশনের উপরে কোর্স অথবা এই বইয়ের উপর কোর্স, দুটো একই কোর্স, আপনি যদি আসেন তাহলে আমি ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে পড়াবো এবং পরীক্ষার হলে গ্যারান্টি দিয়ে আপনাকে প্রবেশ করাবো যে ভাই 20টা আসতে আপনি 17টা পারবেন, 20টা আসতে আপনি 18টা পারবেন, আমি আপনাকে বললাম ইনশাআল্লাহ। এবং সামনে খুব বড় একটা নিয়োগ আসতে যাচ্ছে কিন্তু এই আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের। ওকে, এইবার আসেন আমরা নেক্সট আজকের আরেকটা পরীক্ষার প্রশ্ন সলভ করতে চাই। সবাই কি রেডি? বাংলাদেশ পুলিশের অফিস সহকারীতে রিটেনে আজকে কিছু প্রশ্ন আসছে। বাংলাদেশ পুলিশের অফিস সহকারী রিটেনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু আলোচনা করবে ইনশাআল্লাহ। রিটেনে যে প্রশ্নগুলো এসেছে আজকে, রিটেনে যেগুলো এসছে, দেখেন রিটেনে কত সহজ প্রশ্ন আসে, কিন্তু অনেকে ভুল করবেন, বানান ভুল করবেন, কত কিছু ভুল করবেন। ওকে, 1 নম্বর কোশ্চেনের দিকে তাকান। প্রশ্ন বলছে কি, বাংলা মানে বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, এই বিটিআরসি মানে কি বাংলাদেশ, আপনারা বানান লিখেন তো ভাই, দেখি কারটা রাইট হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন, টিইএলই, টেলি কমিউনিকেশন। এবার কমিউনিকেশন লিখেন COMMUNICATION, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি
REGU, REGU, GU লিখলাম। এবার রেগুলেটরি বানান পারবেন? এটাই কিন্তু ধরবে। REGU, LATORY, রেগুলেটরি কমিশন। এবার লিখেন কমিশন, COMMISSION, কমিশন, রেগুলেটরি কমিশন। তাহলে এইটাই লিখতে বলছে, এটা লিখিত কিন্তু, সাধারণ জ্ঞান লিখিত আসছে, সাধারণ জ্ঞান কিন্তু লিখিত আসছে। দেখি সবাই একটু কমেন্টে লিখেন তো, বানান কমেন্টে লিখবে, সবাই কিন্তু বানান কমেন্টে লিখবেন। আপনি জানেন কিন্তু বানান লিখতে হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, BTRC। আচ্ছা, এরপরে বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটা? দেখেন ভাই, বাংলাদেশের হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি, তাই না? হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি। দেখেন সম্পদ থেকে প্রশ্ন আসছে, সম্পদ, চিংড়ি। আচ্ছা, এই যে চিংড়ি তো দুই ধরনের, একটা হচ্ছে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি, আর একটা হচ্ছে গলদা চিংড়ি। বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আর কি গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি না? এবং এই চিংড়ি চাষের জন্য বিখ্যাত কোন কোন জায়গা? এই যে পাইক গাছা, পাইক গাছা খুলনা, পাইক গাছা খুলনা। চিংড়ি চাষের জন্য বিখ্যাত কোনটা জায়গা? পাইক গাছা খুলনা, পাইক গাছা খুলনা, পাইক গাছা খুলনা। এবং এই খুলনাকে বলা হয় বাংলার কুয়েত সিটি, বাংলার কুয়েত সিটি। চিংড়ি চাষের জন্যই কিন্তু বলা হয় বাংলার কুয়েত সিটি, খুলনাকে বলা হয় বাংলার কুয়েত সিটি। তাহলে বাংলার হোয়াইট গোল্ড কোনটা? চিংড়ি, চিংড়ি। এরপরে লাইন অফ কন্ট্রোল, দেখেন সীমারেখা নিয়ে প্রশ্ন হয়েছে, লাইন অফ কন্ট্রোল সে দিয়ে পড়াইলাম। ভারত, ভারত এবং পাকিস্তানের মধ্যে সেদিনই ক্লাসে কিন্তু নিলাম, ভারত এবং পাকিস্তানের মধ্যে কি আছে? এই লাইন অফ কন্ট্রোল আছে। আর চীনের মধ্যে একটা আছে, সেটা হলো ভারত মানে চীন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, চীন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোনটা? চীন। আচ্ছা, এরপরে 38 ডিগ্রি অক্ষরেখা, 38 ডিগ্রি অক্ষরেখা, 38 ডিগ্রি অক্ষরেখা পৃথক করছে কাকে একটু বলেন তো? 38 ডিগ্রি অক্ষরেখা, 38 ডিগ্রি অক্ষরেখা পৃথক করেছে কাকে? কোন দুইটা দেশকে? 38 ডিগ্রি অক্ষরেখা পৃথক করছে কাদেরকে? 38 ডিগ্রি অক্ষরেখা। তাহলে লাইন অফ কন্ট্রোল কোন দুইটা দেশ? ভারত এবং পাকিস্তান। তাহলে 38 ডিগ্রি অক্ষরেখা কাকে বলেন তো? 38 ডিগ্রি অক্ষরেখা। তাহলে এই যে আন্তর্জাতিক সীমারেখাগুলো থেকে প্রশ্ন হয়েছে, আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সীমারেখা। 3, সবাই একটু পরিপূর্ণভাবে 3-এর অ্যান্সারটা করেন, এরপরে আমি যাচ্ছি। 3-এর অ্যান্সার করেন সবাই পরিপূর্ণভাবে। ওকে, এরপরে আসেন, শাতিল আরব দ্বীপটা কোথায় আছে? এই যে শাতিল আরব জলাধারকে নিয়ে যে দুই দেশের মধ্যে বিরোধ, শাতিল আরব জলাধার, তাই না? তাহলে শাতিল আরব কোথায় আছে? পারস্য উপসাগরে না? শাতিল আরব কোথায় আছে? অপশন নাই, অ্যান্সার করতে কষ্ট হবে। তাহলে শাতিল আরব কোথায় আছে? এই পারস্য উপসাগরে। পারস্য উপসাগরে কি আছে? এই শাতিল আরব জলাধার, শাতিল আরব, পারস্য উপসাগর। তাহলে শাতিল আরবের অবস্থান কোথায়? পারস্য উপসাগরে। ওকে, 4, 5, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয়? তাহলে বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্র সীমা নিয়ে আমরা মামলা করেছি 2009 সালে। কত সালে? 2009 সালে। যে আদালতটাতে মামলা করলাম তার নাম হচ্ছে ITLOS। যে আদালতটাতে মামলা করলাম তার নাম কি? ITLOS, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইটলস। এবং পরবর্তীতে আমরা 2012 সালে আমরা মিয়ানমারের বিরুদ্ধে রায় পাই ITLOS থেকে, তাই না? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, অফ দ্য সি। তাহলে মিয়ানমার। আর ভারত থেকে আমরা রায় পাই 2014 সালে, ভারতের কাছ থেকে রায় পাই 2014 সালে PCA আদালত থেকে, বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, বা স্থায়ী সালিসি আদালত, স্থায়ী সালিসি আদালত থেকে, স্থায়ী সালিসি আদালত থেকে। এরপরে 7 নম্বর কোশ্চেন, ইমেলের সিসি। এই যে দেখেন, আমি একটু আগে কিন্তু এটা বলছিলাম, ইমেলের সিসির পূর্ণরূপ কি? সিসি। সিসি মানে কি? কার্বন। সিসি মানে কি? কার্বন কপি। সিসি মানে কি ব্রাদার? কার্বন কপি। ইমেলের সিসি মানে কি? ইলেকট্রনিক মেইলের সিসির পূর্ণরূপ হচ্ছে কার্বন কপি, কার্বন কপি, কার্বন কপি। ওকে, দেখি বাচ্চারা, ভাই আমাদের যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা ক্লাস করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে 8 নম্বর কোশ্চেন, ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে? পারবেন? অ্যান্সার করেন তো। ক্ষমতার পৃথকীকরণ নীতি, ক্ষমতার পৃথকীকরণ নীতি, দেখি পারেন কিনা। ক্ষমতার পৃথকীকরণ নীতি,
তাহলে দেখেন ক্ষমতার পৃথকীকরণ নীতি কে করেছিলেন? মন্টেস্কুর কথা মনে আছে? মন্টেস্কু পড়িয়েছিলাম। তাহলে এই যে ক্ষমতার পৃথকীকরণ নীতি মন্টেস্কু, এই মন্টেস্কু এর কিন্তু অনেকগুলো গ্রন্থ আছে। দ্য স্পিরিট অফ ল, দ্য স্পিরিট অফ ল, দ্য স্পিরিট অফ ল কার গ্রন্থ? মন্টেস্কুর গ্রন্থ। দ্য স্পিরিট অফ ল মন্টেস্কু। তাহলে ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে? মন্টেস্কু। মন্টেস্কু। খাজনা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো, এরকম বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, যেমন খেয়াল করেন বিবর্তন তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন, মানে সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা কে? কেইন্স, সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা। আচ্ছা, এরপরে আসেন, এটা 9 হবে, এটা 9 নাম্বার কোশ্চেন হবে। আগেরটা 8 গেল, এটা 9। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? এই যে প্রত্নস্থল, প্রত্নস্থল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্ন নিদর্শন থেকে ওয়ারী বটেশ্বর নিয়ে এসছে। ওয়ারী বটেশ্বর হচ্ছে, এই ওয়ারী বটেশ্বর হচ্ছে পাশাপাশি দুইটা গ্রাম। ওয়ারী বটেশ্বর হচ্ছে পাশাপাশি, পাশাপাশি দুটি গ্রাম। ওয়ারী বটেশ্বর হচ্ছে পাশাপাশি দুটি গ্রাম। ওয়ারী বটেশ্বর কি? পাশাপাশি দুটি গ্রাম। এই ওয়ারী বটেশ্বরটা কোথায় আছে? নরসিংদীতে। কোথায় আছে? নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোথায় আছে? নরসিংদীতে। ওয়ারী বটেশ্বর কোথায় আছে? নরসিংদী। নরসিংদীর কোথায়? বেলাবো উপজেলায়। নরসিংদীর বেলাবো উপজেলায় আছে ওয়ারী বটেশ্বর। তাই নরসিংদীর বেলাবো উপজেলায় রয়েছে এই ওয়ারী বটেশ্বর, পাশাপাশি দুটি গ্রাম। নিদর্শন থেকে প্রশ্ন এসেছে ওয়ারী বটেশ্বর। সোনারগাঁ আছে কোথায়? নারায়ণগঞ্জে। পাহাড়পুর আছে কোথায়? নওগাঁতে। ষাটগম্বুজ মসজিদ আছে কোথায়? বাগেরহাটে। মহাস্থানগড় কোথায় আছে? বগুড়াতে। আচ্ছা, এরপরে বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ, দেখেন যেহেতু পুলিশ সহকারী পরীক্ষা, এটা অফিস সহকারী আসছে, এই জন্য পুলিশ রিলেটেড কোশ্চেন হয়েছে। তাহলে বাংলাদেশের পুলিশে মহিলা নিয়োগ পায় 1974 সাল থেকে। কত সাল থেকে? 1974 সাল থেকে মহিলা নিয়োগ পেয়েছে। মহিলারা নিয়োগ পেয়েছে 1974 সালে। যে অর্গানাইজেশনে পরীক্ষা দিবেন সে অর্গানাইজেশনে তো রিলেটেড কোশ্চেন তো আসবেই। ওকে, এরপরে আসেন বাংলাদেশের, দেখেন এটা একটা সাম্প্রতিক প্রশ্ন, একটা সাম্প্রতিক আমরা পেলাম আজকের এই পরীক্ষায়, পুলিশ অফিস সহকারী পরীক্ষা। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি? অর্থাৎ বর্তমানে যে প্রধান বিচারপতি আছে, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা এই যে বি ইউনিটে আসলো, সেদিনই বি ইউনিটে আসলো, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসলো। একজন প্রশ্ন বলছে আপনারা অ্যাডমিশনের স্টুডেন্ট, এটা তো ঠিক না। বুঝি নাই ভাই, কাদেরকে কি যেন বলতেছেন। ওকে, দেখেন তাহলে বলতে পারবেন প্রধান বিচারপতির নাম কি? সবাই তো পারবেন, সৈয়দ রিফাত আহমেদ, 25তম বিচারপতি, তাই না? তাহলে সৈয়দ রিফাত আহমেদ, সৈয়দ রিফাত আহমেদ। কেউ দিয়েছেন আজকের পরীক্ষা? সৈয়দ রিফাত, সৈয়দ রিফাত আহমেদ, সৈয়দ রিফাত আহমেদ। আচ্ছা, এরপরে আসেন বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? প্রথম বাণিজ্যিক ভাবে যে জাহাজ, সেই জাহাজের নাম কি? বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত, বাংলার দূত। আর বাংলাদেশ প্রথম যে দেশে জাহাজ রপ্তানি করে, বাংলাদেশের প্রথম যে দেশে জাহাজ রপ্তানি করে সেই দেশের নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক। সেখানে একটা জাহাজ রপ্তানি করেছিল, সেই জাহাজের নাম ছিল স্টেলা, স্টেলা মেরিস, স্টেলা মেরিস। যে দেশে জাহাজ রপ্তানি করেছিল সেই দেশের নাম ডেনমার্ক, সেই জাহাজের নাম ছিল স্টেলা মেরিস। তাহলে বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত, বাংলার দূত। ওকে, 12। এরপরে আসেন, কিরে ভাই, এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 10, এটা 11, এটা 12, এটা ধরে নাও 13 নম্বর কোশ্চেন, নাম্বারিং ভুল হয়েছে। 13 নম্বর কোশ্চেন, সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা? সমুদ্রের গভীরতা, দেখেন স্পিড, স্পিড মাপে না, স্পিড মাপে হাইড্রোমিটার দিয়ে। তারপরে হচ্ছে ভূমিকম্প মাপক যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। এরপরে হলো দুধ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে লেকটোমিটার। সমুদ্রের গভীরতা মাপে যে যন্ত্র দ্বারা, তার নাম কি বলেন? সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফেদোমিটার। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফেদোমিটার। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফেদোমিটার। কি মিটার? ফেদোমিটার।
তাহলে সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম হচ্ছে ফেদোমিটার। ফেদোমিটার। আপনাদের কাছে যাদের কাছে ফাইনাল সাজেশনটা আছে, ফাইনাল সাজেশন যাদের কাছে আছে, রাজশাহীতে এই কোশ্চেন গুলো দেয়। এই যে দেখেন, ফাইনাল সাজেশনের 126 পৃষ্ঠার মধ্যে দেয়া আছে বেরোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র, মনোমিটার গ্যাসের চাপ, ওডোমিটার গাড়ির গতি, টেকোমিটার উড়োজাহাজের গতি, তারপর হচ্ছে অল্টিমিটার উচ্চতা, অডিওমিটার শব্দের তীব্রতা, ক্রোনোমিটার সময়ের সময়ের পরিমাপক যন্ত্র, ফেদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র, সমুদ্রের গভীরতা, লেক্টোমিটার দুধের বিশুদ্ধতা, রেইন গেজ বৃষ্টিপাত, সিসমোগ্রাফ ভূমিকম্প উৎপাদন এবং কম্পন নিয়ন্ত্রণ, রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা, তারপর হচ্ছে সেক্সট্যান্ট কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র, হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা, হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব, কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ। দেখেন আমি কিন্তু 126 পৃষ্ঠায় এই জিনিসগুলো দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, অপশন ছাড়া আমি অসহায়, অপশন ছাড়া পরীক্ষা দিতে হবে, এটাই হচ্ছে আসল পরীক্ষা। অপশন ছাড়া কিন্তু একটা অফিস সহকারীর কোশ্চেনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড, অফিস সহকারীর কোশ্চেন কতটা স্ট্যান্ডার্ড। আচ্ছা এরপরে আসেন, এটা হলো 13 নম্বর কোশ্চেন। 14 নম্বর, বিখ্যাত ট্রয় নগরী, বিখ্যাত ট্রয় নগরী ইতিহাসের এই ঢাবিতে এসেছিল না, ঢাবিতে সরাসরি রিপিট, ট্রয় নগরী তুরস্কতে আছে। এই বিখ্যাত ট্রয়ের নগরী তুরস্কতে আছে। তুরস্কের পূর্ব নাম হচ্ছে, তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে। কত পেজে? 126 পেজে মনে হয় দেয়া আছে, 126 পেজে মনে হয় দেয়া আছে। দেখেন আমি তো দেখাই দিলাম, মিহির পেজের 100 কত পৃষ্ঠা দেখাইলাম, কিন্তু মাত্রই বলে দিলাম 126 পেজ বের করে দেখেন আছে। ওকে আচ্ছা দেখেন, আমাকে একটু বলেন তো ভাই। ওকে দেখেন, ট্রয় নগরী। এরপরে আসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম। জাহাঙ্গীরনগরের গণযোগাযোগ সাংবাদিকতা এই পত্র পত্রিকা থেকে প্রশ্ন আসে। পত্র পত্রিকা, তাহলে পত্রিকার সম্পাদনা, সম্পাদিত পত্রিকার নাম কি? সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। আঙ্গুর সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি? নবযুগ, লাঙ্গল আছে না, নবযুগ, লাঙ্গল, কাজী নজরুল ইসলাম সম্পাদিত। তাহলে এই যে বিভিন্ন ব্যক্তিদের সম্পাদিত পত্রিকাগুলো একটু ভালো করে দেখে যাবেন। আমি কিন্তু টপিক বলে দিচ্ছি, সাম্প্রতিক সময়ে আলোচিত টপিক গুলো বলছি। যমুনা নদীর পূর্ব নাম, দেখেন নদ নদী, নদ নদী রিলেটেড কোশ্চেন হয়েছে, নদ নদী। তাহলে যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। যমুনার পূর্ব নাম হচ্ছে জোনাই। যমুনার পূর্ব নাম কি? জোনাই। পদ্মার পূর্ব নাম হচ্ছে নলিনী বা কীর্তিনাশা। নলিনী বা কীর্তিনাশা। পদ্মা কি? পদ্মার পূর্ব নাম কি? পদ্মা, এই পদ্মার পূর্ব নাম হচ্ছে নলিনী, নলিনী, নলিনী বা কীর্তিনাশা, বা কীর্তিনাশা, নলিনী বা কীর্তিনাশা পদ্মা। আর যমুনার হচ্ছে জোনাই। আচ্ছা এরপরে, এরপরে হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের পুরাতন নাম হচ্ছে ধোলাই। ধোলাই বা দোলাই, ধোলাই বা এটাও পেতে পারেন দোলাই খাল বা ধোলাই খাল, পরীক্ষায় দেন। তাহলে এই নদ নদীর পুরাতন নাম থেকে প্রশ্ন আসছে। আচ্ছা এর পরের কোশ্চেন, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? তাহলে আমরা দেখেন, ভাষার, এটা ফেব্রুয়ারি মাস না, ভাষার মাস না, এটা এটা কি ফেব্রুয়ারি মাস না, ভাষার মাস না? বইমেলা শুরু হয়েছে না? তাহলে এই বইমেলার সাথে রিলেটেড বাংলা একাডেমি ভাষার স্বীকৃতি নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে অলরেডি। তাহলে দেখেন 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি দেয় কত সালে? 1999 সালে। কত সালে? 1999 সালে। তারিখটা কমেন্ট করেন তো ভাই, তারিখটা কমেন্ট করতে পারেন, দেখি তারিখ কে পারেন। 1999 সালের 17 নভেম্বর। তারিখ কমেন্ট করেন, 1999 সালের 17 নভেম্বর। 1999 সালের 17 নভেম্বর। 1999 সালের 17 নভেম্বর। 1999 সাল তো জানেন, 17 নভেম্বর স্বীকৃতি দেয়। 17 নভেম্বর তারিখ সহ লিখেন, 17 নভেম্বর, 17 নভেম্বর। আচ্ছা এরপরে আসেন, এর পরের কোশ্চেন, ক্যাপটিভ লেডি, ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা কে? ক্যাপটিভ লেডি, এই ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা কে? ন্যাটিভ, NATIV। ন্যাটিভ কার ছদ্মনাম ছিল? এই যে মাইকেল মধুসূদন দত্ত।
মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাড়ি গ্রামে, যশোরের সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেছিলেন। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি। বুড়িগঙ্গার পূর্ব নাম ধোলাই খাল। হ্যাঁ, বুড়িগঙ্গার পূর্ব নাম ধোলাই খাল। কি লিখেছি? আমি তো তাই লিখেছি। ও, আমি ব্রহ্মপুত্র বলছি। ও না, এটা বুড়িগঙ্গা, এটা ঢাকা তো। বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা ঢাকার মধ্যে। বুড়িগঙ্গা আহসান মঞ্জিলের পাশে যে নদী আছে পুরান ঢাকা। বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে দোলাই খাল। দোলাই খাল, এই কারেকশন করে নেন। বুড়িগঙ্গার পূর্ব নাম দোলাই খাল। আচ্ছা, ক্যাপটিভ লেডি মাইকেল মধুসূদন দত্ত। আর আছে আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কোশ্চেন আছে। আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম কি? মহিলা, মহিলা ক্রিকেটারের বাংলাদেশের নাম কি? খেলাধুলা নিয়ে প্রশ্ন। মহিলা ক্রিকেটার নাহিদা আক্তার, তাই না? মহিলা ক্রিকেটারের নাম কি? নাহিদা আক্তার। মহিলা ক্রিকেটার কি? নাহিদা আক্তার। নাহিদা আক্তার। নাহিদা আক্তার। 17 সেপ্টেম্বর না ব্রাদার, 17 নভেম্বর। মানে মহিলা ক্রিকেটারের নাম হচ্ছে নাহিদা, নাহিদা আক্তার। তাহলে দেখেন আজকে আর নাই, শেষ। তাহলে এটা খেলাধুলা রিলেটেড, এটা সাহিত্য থেকে কোশ্চেন হলো, ইউনেস্কো ভাষা আন্দোলনের সাথে রিলেটেড, যমুনা নদ নদীর সাথে রিলেটেড, এটা ডক্টর মহিউদ্দিন পত্র পত্রিকা রিলেটেড, বিখ্যাত ট্রয় নগরী এশিয়া মহাদেশের তুরস্ক থেকে আন্তর্জাতিক পাঠ, আন্তর্জাতিক পাঠ থেকে এসছে, সমুদ্রের গভীরতা বিভিন্ন পরিমাপক যন্ত্র থেকে প্রশ্ন এসেছে, বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ, তার মানে হচ্ছে এই যে বাণিজ্য আকাশপথ রেলপথ আছে না পরিবহন ব্যবস্থা, সে পরিবহন ব্যবস্থা থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা, এরপরে বাংলাদেশের বিচার মানে প্রধান বিচারপতির নাম কি? এটা সাম্প্রতিক কোশ্চেন। মহিলা পুলিশ নিয়োগ, যেহেতু পুলিশের পরীক্ষা, পুলিশ নিয়োগ থেকে হলো। ওয়ারি পটেশ্বর প্রত্নস্থল থেকে হলো। ক্ষমতার পৃথিবীকরণ বিভিন্ন নীতি বিভিন্ন কিছুর প্রবক্তা থেকে এসছে। এরপরে আর ইমেল অর্থাৎ আইসিটি রিলেটেড একটা কোশ্চেন। এরপরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র আদালত অর্থাৎ ভৌগোলিক সীমানা থেকে প্রশ্ন হয়েছে। সমুদ্র বিজয়, স্বাধীন আরব বিরোধপূর্ণ জায়গা, সাথে পৃথিবীর বিরোধপূর্ণ যে জায়গাগুলো আছে সেখান থেকে। এরপরে লাইন অফ কন্ট্রোল, সীমারেখা, আন্তর্জাতিক সীমারেখা। আচ্ছা, এরপরে হচ্ছে 2 বাংলাদেশের হোয়াইট গোল্ড। এরপরে বিটিআরসি ইংরেজি, অর্থাৎ এখন বাংলাদেশ পুলিশ অফিস সহকারে লিখিত প্রশ্নগুলো ছিল এগুলা আজকের পরীক্ষায়। আজকে এই যে 7 ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার প্রশ্ন হয়েছে। তাহলে আমরা পুলিশ পেলাম, আমরা পল্লী বিদ্যুৎ পেলাম, পল্লী বিদ্যুৎ পেলাম। ওকে, আমরা আজকে মোটামুটি প্রায় সবগুলো প্রশ্নই আমরা আজকে সলভ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাইমারি শিক্ষক মানে থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে সবগুলাই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আচ্ছা, এবারে মুক্তার হাসান কোনগুলো চাকরি পরীক্ষা লিখিত আর কোনগুলো চাকরি পরীক্ষা এমসিকিউ কে একটু জানাবেন। লিখিত সর্বশেষ যেটা সেটা লিখিত করেছি, আর প্রথম দুইটা সে দুইটা ছিল এমসিকিউ। দেখলেই তো বোঝা যাচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে। ওকে, একটু আমাকে বলবেন তো ভাই যে প্রশ্ন ব্যাখ্যা অ্যানালাইসিস, আমি এই যে আগামীকালও হয়তো কিছু পরীক্ষা থাকতে পারবে, পরীক্ষা থাকবে, আমি কালকে ইনশাল্লাহ আপনাদের জবের প্রশ্ন সলভ দিব ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা দেখেন, তো এবার আসেন আমাদের যে জবের ব্যাচটা আছে, আমাদের যে জবের ব্যাচটা আছে সেই জবের ব্যাচ দেখেন প্রাইমারি নিবন্ধন। আপনি যদি প্রাইমারি শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দেন, প্রাইমারিতে পরীক্ষা দেন, নিবন্ধনে পরীক্ষা দেন, 10 থেকে 20 গ্রেডের যে কোনো পরীক্ষা দেন, আপনি যে কোনো চাকরির পরীক্ষা দেন, চাকরির পরীক্ষার জন্য আমাদের যে মিহির জিকে বইটা আছে সেই মিহির জিকে ফাইনাল সাজেশনটা ভালো করে পড়েন। তো মিহির জিকে ফাইনাল সাজেশন এবং মিহির জিকে বইয়ের সাথে আমাদের যে কোর্স, আমার যে কোর্স, আমি এই বইটা সহযোগী লেখক, এই বইয়ের উপর পূর্ণাঙ্গ কোর্স এবং এই বইয়ের থেকে সর্বোচ্চ কমন আজকে এসছে, মানে 100% কমন আমি দেখিয়েছি। ইভেন এখানে ক্লাস করছে আমার স্টুডেন্ট যারা আছে এরা বলতে পারবে আমি প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করেছি, এই গণপ্রজাতন্ত্রী অনুচ্ছেদ আলোচনা করেছি, বীর প্রতীক আলোচনা করেছি, এগুলো সব ক্লাসের ক্লাস লেকচার থেকে কমন এসছে।
আপনারা জবের ব্যাচে যারা আসতে চান, মার্চ মাস থেকে জবের ব্যাচটা শুরু, 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। জবের ব্যাচের ফি হলো 1020 টাকা। আপনি জাস্ট আমাকে বিকাশ করবেন 01727998624। এই জবের ব্যাচে আপনি জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই নাম্বারে বিকাশ করে জানাবেন, আমি ইনশাআল্লাহ অ্যাড করে দিব। আর যারা অ্যাডমিশন শিক্ষার্থী আছো, অ্যাডমিশন শিক্ষার্থী, অর্ণব ভাই তোমাদের অ্যাডমিশনও করায়। অ্যাডমিশনের শিক্ষার্থীর জন্য আমাদের অল ইন ওয়ান ব্যাচ আছে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে 1499 টাকার ফি। তুমি আসো, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমার সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি কমপ্লিট করে দিব, আর জবের সাধারণ জ্ঞান কমপ্লিট করে দিব, আল্লাহ ভরসা। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। মিহির জিকে সিরিজের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা, শুভ রাত, আল্লাহ হাফেজ।